অনুভবে তুমি সিজন 2 লেখনীতে লিজামনি পর্ব 21 ইয়ানা অগ্নির যাওয়ার পানে তাকিয়ে থাকে। এরপর নিজেও চেয়ার থেকে উঠে দাঁড়ায়। ধীর পায়ে ছাদ থেকে নিচে নামতে যাবে এমন সময় সামনে চোখ যায়। তাকিয়ে দেখে অনেকগুলো কালো কি যেন দেখা যাচ্ছে, তবে স্পষ্ট নয়। দূর থেকে কেমন এক বিশ্রী দৃশ্য। অগ্নি একবার জিনের কথা বলেছিল, সেটা ধীরে ধীরে মনে পড়তে থাকে। এইগুলো আবার কোনো জিন নয় তো? ইয়ানার পুরো শরীর কাঁপতে থাকে ভয়ে। নিজের শরীর সামান্য নাড়াতে ও ভয় হচ্ছে। মনে হচ্ছে কোনো কিছু জড়িয়ে ধরে রেখেছে। পুরো শরীর অবশ হয়ে গিয়ে সামনে এগিয়ে যাওয়ার সামান্য ক্ষমতাটুকুও নেই। ইয়ানা সামান্য ধূপ গিলে চোখ বন্ধ করে আয়াতাল কুরসি পড়া শুরু করে। ধীরে ধীরে ভয়টাকে জয় করে সামনে এগিয়ে যায়। ছাদ থেকে নেমে সোজা বেডরুমে চলে যায়। ভয় এখনও হাত পা কাঁপছে। ইয়ানা চারপাশে তাকিয়ে দেখে অগ্নি নেই। রুমের জানালার পর্দা তুলে রাখা, তাই উকি দিলেই সেই কালো কাপড় পরা অস্পষ্ট লোকগুলোকে দেখা যাচ্ছে। ইয়ানা অগ্নিকে খুঁজতে থাকে। ওয়াশরুমের পানির টিপ টিপ আওয়াজ শুনে বুঝতে পারে অগ্নি শাওয়ার নিচ্ছে। ইয়ানা দরজার সামনে গিয়ে ওয়াশরুমের দরজা খোলা। ইয়ানা কোনো কিছু না দেখে একদম ওয়াশরুমে ঢুকে অগ্নিকে গিয়ে জড়িয়ে ধরে। অগ্নি দেয়ালে হাত দিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়েছিল। চোখ দুইটা অসম্ভব লাল হয়ে আছে। কিন্তু আকস্মিক ইয়ানাকে এখানে দেখে কিছুটা অবাক হয়ে যায়। শুধু অবাক নয়, একদম স্তব্ধ হয়ে যায়। এই মেয়ে এখানে কি করছে? ইয়ানা অগ্নির বাহু খামছে ধরে আছে, চারদিকে তার কোনো খেয়াল নেই। শাওয়ারের পানিতে সে ও ভিজে একাকার অবস্থা। অগ্নি ইয়ানাকে নিজের থেকে ছাড়িয়ে সোজাভাবে দাঁড়া করায়। এরপর ইয়ানার পুরো মুখের দিকে ভালোভাবে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে, কি হয়েছে? মাত্র ওই তো ঠিক ছিলে, এখন এত ভয় পাচ্ছ কেন? ইয়ানা মিহি সুরে বলে, বাহিরে ভূত। অগ্নি আশ্চর্য হয়ে বলে, হোয়াট? মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার? ভূত বলতে কিছু হয় না। ইয়ানা, আরে আপনি বিশ্বাস করছেন না, বিচের সামনেই অনেকজন কালো কাপড়ে আবৃত ছিল। অগ্নি, তা ভূতের কাপড় কি তুমি কিনে দিয়ে এসেছিলে? ইয়ানা, মজা করছেন? বিশ্বাস না হলে আপনি নিজে দেখে যান। অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে উপর থেকে নিচে পরক করে ঠোঁট কামড়ে বলে, সিডিউস করতে এসেছ জান, ভূতের বাহানা দিয়ে হুমগ। অগ্নির কথায় ইয়ানা অবাক হয়ে বলে, মানে হ? এরপর ইয়ানা অগ্নিকে লক্ষ্য করে। অগ্নির শরীরে শুধু টাওয়াল পেঁচানো। ভয়ের কারণে হুট করে এসে জড়িয়ে ধরার কারণে খেয়াল ওই করেনি এটা ওয়াশরুম। আর ওয়াশরুমে যে কোনো অবস্থায় থাকতে পারে। নিজের কাজে এখন নিজের ওই মাথা ফাটাতে ইচ্ছে করছে। ইয়ানা চোখ বন্ধ করে বের হতে নিবে, ঠিক তখনই অগ্নি ইয়ানাকে হেঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ এমন হওয়াতে ইয়ানা টাল সামলাতে না পেরে অগ্নির উন্মুক্ত বুকের উপর গিয়ে পড়ে। শাওয়ারের পানি এখনও পড়ছে। ইয়ানার পরনের কাপড়টা ভিজে একদম শরীরের সাথে মিলে গিয়েছে। অগ্নি এক দৃষ্টিতে ইয়ানার কাপা কাপা ঠোঁটের দিকে তাকায়। এরপর ইয়ানার কপাল ও মুখে আছড়ে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে ফিসফিস করে বলে, এখন যদি আমি কিছু একটা করে বসি, কি করবে ইয়ানা? দোষ দিতে পারবে আমাকে? ইয়ানা নিশ্চুপ। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে নিজেকে বাক্প্রতিবিন্ধি মনে হচ্ছে। অগ্নি ইয়ানার গলে আলতোভাবে হাত রাখে, এরপর ইয়ানার গলায় হালকাভাবে আঙ্গুল ছুঁয়ে দেয়। অগ্নির হাতের ঠান্ডা স্পর্শে ইয়ানা বারবার কেঁপে উঠে। মনে মনে আল্লাহকে ডাকতে থাকে এখান থেকে রক্ষা করার জন্য। অগ্নি ইয়ানার দিকে মোহিত নয়নে তাকিয়ে মিহি সুরে বলে, জাস্ট গিভ মি এ কিস সুইট হার্ট। অগ্নির কথায় ইয়ানা চোখ বড় বড় করে ফেলে। নিজেকে ছাড়িয়ে নিতে গেলে অগ্নির বাঁধনে আর ও শক্তভাবে আবদ্ধ হয়ে যায়। ইয়ানা অগ্নির দিকে তাকায়। অগ্নির চোখগুলো তার কাছে অস্বাভাবিক লাগছে। ইয়ানা নিজের ঠোঁট ভিজিয়ে ধীর কণ্ঠে বলে, ছাড়ুন আমাকে, একদম ভিজে গিয়েছি। ঠান্ডা লাগছে প্রচণ্ড। আপনি এখন নিজের মধ্যে নেই। অগ্নি ইয়ানার কথা আঙ্গুল দিয়ে থামিয়ে দিয়ে বলে, I don't want words, I want you. Just hold me and make the fire in my chest go still. আমি এখন কথা চাই না। আমি চাই শুধু তোমাকে। আমায় জড়িয়ে ধরো আর এই বুকে জ্বলতে থাকা আগুনটা নিভিয়ে দাও। ইয়ানা কিছু বলতে যাবে তার আগেই অগ্নি নিজের ঠোঁট দিয়ে ইয়ানার ঠোঁট চেপে ধরে একদম কোমলভাবে। ইয়ানা অপ্রস্তুত হয়ে ভরকে যায়। যখন নিজেই সবকিছু করবে তখন অনুমতি নিতে গিয়েছিল কেন? অগ্নির আলিঙ্গন গভীর হতে থাকে। দেয়ালের সাথে এমনভাবে চেপে ধরে যেন সে নিজস্ব তার। ধীরে ধীরে চলা আবেগ একসময় রূপ নেয় এক উন্মাদনার।
চুমুতে হিংস্রতা প্রকাশ করতে থাকে। ইয়ানা অগ্নিকে ধাক্কা দেয় কিন্তু পুরুষনালী শক্তির সাথে পেরে উঠে না। ইয়ানা বাধা দেওয়াতে অগ্নি আর ও হিংস্র হয়ে উঠে। ইয়ানার ঠোঁটের কিনারায় শক্তভাবে দাঁত বসিয়ে দেয়। ইয়ানার শ্বাস আটকে আসে। চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনাজল গড়িয়ে পড়ে। এইটা ভালোবাসার আলিঙ্গন হতেই পারে না, মনে হচ্ছে তাকে এক নিষ্ঠুরতার সাথে গ্রাস করছে। একসময় ইয়ানা শান্ত হয়ে যায়। যখন মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে কলিজা ছিঁড়ে যাচ্ছে, ঠিক তখন ইয়ানাকে ছেড়ে দিয়ে নিজের সাথে চেপে ধরে। অগ্নিকে জড়িয়ে ধরে ইয়ানা নিঃশব্দে কেঁদে উঠে। অগ্নি ইয়ানাকে নিজের দিকে ঘুরিয়ে চোখে চোখ রেখে ইয়ানার ঠোঁটে কাটা স্থানে নিজের আঙ্গুল দিয়ে চেপে ধরে বলে, এই চোখের পানি আমি সহ্য করতে পারি না। তবে তুমি কাঁদবে শুধু আমার দেওয়া আঘাত আর ভালোবাসার জন্য। তোমার চোখে পানি আসবে শুধু আমাকে এক মুহূর্ত কাছে পাওয়ার জন্য। এরপর ইয়ানার ঠোঁটে হালকা চুমু খেয়ে বলে, তোমার শরীরের এক একটা কোষ আমার। কেউ তোমাকে ছুতে আসলে তোমার প্রতিটা কোষ যাতে জানিয়ে দেয় তুমি সম্পূর্ণ আমার। ইয়ানা এবার অগ্নির দিকে তাকায়। অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে বলে, চেঞ্জ করো, না হলে ঠান্ডা লেগে যাবে। আর কখনো আমার সামনে এইভাবে আসবে না। আমার আলিঙ্গন গভীর হলে সেটা সহ্য করার ক্ষমতা তোমার নেই। ওয়াশরুম ত্যাগ করে রুমে যাও। ইয়ানা মিহি সুরে বলে, আপনি খুব ভয়ঙ্কর। এইভাবে স্পর্শ করলে আমি সহ্য করব কিভাবে? তবে যদি একবার ভালোবেসে আলিঙ্গন করেন তাহলে আপনার হাজারটা হিংস্রতা ও আমি সহ্য করতে পারব। কিন্তু আপনি এমন কেন? ইয়ানার কথা শুনে অগ্নি হালকা হেসে। এরপর কিছুটা ধমক দিয়ে বলে, তোমাকে এখান থেকে যেতে বলেছি ইয়ানা। ড্রয়ারে দেখো, তোমার সব প্রয়োজনীয় জিনিস রাখা আছে। অগ্নির ধমক খেয়ে ইয়ানা বিনা শব্দে বের হয়ে আসে। আর এইদিকে ইয়ানা চলে যেতে অগ্নি আবার ও শাওয়ার অন করে 2 হাত দেয়ালে ভর দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ায়। ইয়ানা রুমে আসে ঠিক, কিন্তু পুরো ফ্লোর ভিজে যায়। সে ড্রয়ার থেকে একটা কালো কুর্তি আর সাদা পায়জামা বের করে অগ্নি আসার আগেই পরে ফেলে। কিন্তু এইটা ভেবে পাচ্ছে না কাপড় আসলো কিভাবে এখানে, তাও আবার সম্পূর্ণ তার সাইজের। উনি কি আগে থেকেই সব ঠিক করে রেখেছিল? ইয়ানা এইসব ভাবতে ভাবতে ভেজা কাপড়গুলো এক পাশে রেখে আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় নিজের ঠোঁট দেখে নিজেই আটকে উঠে। পুরো ঠোঁট ফুলে 2-3 জায়গায় লাল হয়ে গিয়েছে। ইয়ানা ঠোঁটে হাত দিয়ে সেই সময়টা মনে করতে থাকে। আমি উনার চোখে কোনো আবেগ কেন দেখতে পাইনি? উনার চোখে আমি এক হিংস্রতা অনুভব করলাম, যেন কোনো শিকার ধরেছে। কিন্তু কেন? ইয়ানা এইসব ভাবতে ভাবতে খাটে হেলান দিয়ে শুয়ে পড়ে। কিছু খাই ওনি। কেন জানি খেতে ইচ্ছে করছেন। প্রায় 40 মিনিট পর অগ্নি ওয়াশরুম থেকে বের হয়ে আসে। বিছানায় তাকাতেই দেখতে পায় ইয়ানা ঘুমে বুঁদ হয়ে আছে। অগ্নি ইয়ানার কাছে এগিয়ে যায়। এরপর বিছানায় আধশোয়া হয়ে বসে ইয়ানার মাথাটাকে নিজের বক্ষের মাঝে রাখে একদম সাবধানে। যেন ইয়ানা কোনো নিষ্পাপ বাচ্চা। ইয়ানার কাটা ঠোঁটগুলোর দিকে তাকিয়ে হালকা হাসে। এরপর ফোনে কাউকে ফোন দিয়ে গম্ভীর গলায় বলে, কী সব কালো ড্রেস পরিস তোরা? আমার বউ জিম ভেবে ভয় পেয়ে যায়। প্রত্যেকটা বডিগার্ড এর ড্রেস চেঞ্জ করা কালকের ভিতরে। একদম শেষ রাত। রায়হান বসে আছে একটা বিলাসবহুল নিজস্ব বারে। একের পর এক ড্রিঙ্কস করতে থাকে। আর পাশেই মেয়েরা বিভিন্ন বেহায়া অঙ্গভঙ্গি দিতে থাকে। রায়হান নেশালো দৃষ্টিতে মেয়েদের সাথে তাল মিলাচ্ছে। কিছুক্ষণের মধ্যে রায়হানের অ্যাসিস্ট্যান্ট এসে ডাক দেয়, স্যার কিছু কথা ছিল। রায়হান বিরক্তি হয়ে বলে, দেখছিস না মুডে আছি, বিরক্তি করছিস কেন? যাহ পরে শুন। লোকটা স্যার অগ্নি চৌধুরীর বউ নিয়ে লেক অন্টারিওতে হানিমুন করতে গিয়েছে। রায়হান থেমে যায়। কপাল কুঁচকে লোকটার দিকে তাকিয়ে বলে, কি বললি তুই? হানিমুন করতে গিয়েছে? লোকটা, জি স্যার। শুনেছি বউয়ের জন্য পুরো হাউসবোট কিনে নিয়েছে। আপনি তো ভালো করেই জানেন উনি অন্যের জিনিসে হাত লাগায় না। রায়হান ওয়াইনের গ্লাসটা ফেলে দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ও অন্যের জিনিসে হাত লাগায় না, কিন্তু আমার সব কিছু নিয়ে নিয়েছে। গোল্ডেন অফ মাফিয়া গ্রুপের লিডার আমি হতে চেয়েছিলাম, কিন্তু সেই আসন পেয়ে গেল ওই অগ্নি। সমস্ত ক্ষমতা, টাকা পয়সা সব ওর। আর এইদিকে বসে আমি আঙ্গুল চুষছি। ওর চোখের পানি না দেখা পর্যন্ত আমি শান্তি পাব না। ওর দুর্বলতায় আঘাত করতে হবে। আর ওর দুর্বলতা হচ্ছে ওর বউ। লোকটা, আপনি কি করতে চাইছেন? রায়হান, কিছুই না। এখন কিছু করলে আমার বাপ আর চাচা আমাকে ছাড়বে না। কারণ অগ্নি তাদের সোনার ডিম পাড়া হাঁস।
যা করতে হবে একদম ধীরে, সবার অজান্তেই। যা গিয়ে দেখ ওরা কি করছে। সব মুহূর্তের খবর আমাকে পাঠা। লোকটা ভয়ে ভয়ে বলে। স্যার, অগ্নি চৌধুরী যদি একবার সন্দেহও করতে পারে যে আমি তাদের ফলো করছি, তাহলে আমাকে মাটি খুঁড়ে বের করবে। রায়ান রাগান্বিত হয়ে বলে। আর যদি তুই না যাস তাহলে আমি তোকে এখানেই পুঁতে দিব। লোকটা ভয়ে পেয়ে বলে। যাচ্ছি স্যার, সব খবর আপনাকে পাঠাব। এরপর লোকটা চলে যায়। রায়হান একটা বিকৃত হাসি দিয়ে একটা মেয়ে নিয়ে রুমে ঢুকে পড়ে। শুরু করে এক নিষিদ্ধ আদিম খেলা। ধরণীতে ধীরে ধীরে আলো ফুটে উঠে। চারপাশে নিস্তব্ধতা আর পাখিদের হালকা ডাক মিলে এক আবেগময় পরিবেশ সৃষ্টি করে। সূর্য তখনও পুরোটা ওঠেনি, কিন্তু তার সোনালি আলো ধীরে ধীরে গলে পড়ছে পানির উপর, চিকচিক করছে ঢেউয়ের প্রতিটা রেখা। ইয়ানার ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে অগ্নি নেই। ইয়ানা চারপাশে তাকিয়ে ওয়াশরুমের দিকে তাকায়। না, সেখানে কোথাও নেই। ইয়ানা জানালার পর্দাগুলো সরিয়ে দেয়। বিছানা থেকে নেমে নিজের মাথায় ভালোভাবে উড়োনা চেপে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। প্রায় 10 মিনিট পর অগ্নিকে খুঁজতে খুঁজতে নৌকার সামনে গিয়ে দাঁড়ায়, যেখানে মুক্ত আকাশ, বাহিরের সব কিছু দেখা যাচ্ছে। ঠান্ডা বাতাস তার মুখে স্পর্শ করে চলে যায়। ইয়ানা দাঁড়িয়ে আছে বোটের কিনারে। ইয়ানা তাকিয়ে দেখে বোটগুলো পানির উপর অলসভাবে ভাসছে, একদম ধীর গতিতে। কেউ কেউ ধীরে ধীরে জেগে উঠছে। আবার অনেকে কেবিন থেকে মাত্র জোড়ায় জোড়ায় বের হচ্ছে। আবার কেউ দাঁড়িয়ে প্রাকৃতিক ভালোবাসাকে অনুভব করছে। লেকের পাশ ঘেঁষে থাকা নারিকেল বা উইলো গাছগুলোর পাতায় বাতাস খেলে যায়, যেন কেউ আলতো করে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। পাশেই ছোট ছোট কংক্রিট খাট, আর সেখানে বসে আছে দুজন প্রেমিক প্রেমিকা, হাতে কফির কাপ। আর এমন এক ভোরে যদি কারো প্রিয়জন পাশে থাকে, তাহলে গোটা পৃথিবী যেন থেমে যায় কেবল সেই মুহূর্তের জন্য। সেই বাতাসে শুধু ভালোবাসার গন্ধ, শান্তির স্বাদ আর হৃদয়ের শব্দ বেজে উঠে। ইয়ানা চারপাশে পর্যবেক্ষণ করার মধ্যে হঠাৎ এক আপত্তিকর দৃশ্যে চোখ আটকে যায়। দুইজন দম্পতি বোটের বাহিরে চুম্বনরত অবস্থায় দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এখানে তারা ছাড়া আশেপাশে কেউ নেই। ইয়ানা সাথে সাথে নিজের চোখ সরিয়ে নেই। নাক মুখ খিচে বিড়বিড় করে বলে, ছিহহ, এদের কি লজ্জা শরম বলতে কিছু নেই। জনসমাবেশে সবার সামনে কিভাবে চুমু খাচ্ছে। আর এদের ড্রেসের কি ছিঁড়ি, দেখলেই বমি আসছে। এতটা নির্লজ্জ কিভাবে হয়, মানুষ জাস্ট বিকিনি পরে আছে। ওইটা পরার কি দরকার ছিল, সব তো দেখাই যাচ্ছে। নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে। আপনার গালি দেওয়া শেষ হয়ে গিয়েছে ম্যাডাম? হঠাৎ পিছনে কারোর আওয়াজ পেয়ে ইয়ানা ভয়ে কেঁপে উঠে। পিছনে তাকিয়ে দেখে অগ্নি দাঁড়িয়ে আছে। ইয়ানা বুকে থুথু দিয়ে বলে, এইভাবে কেউ আসে? ইস, ভয় পেয়ে গিয়েছিলাম। অগ্নি সামনে এগিয়ে এসে বলে, আমি তো এসেছি অনেকক্ষণ হলো, কিন্তু তুমি তো ওদের অন্তরঙ্গ মুহূর্ত দেখতে ব্যস্ত ছিলে, তাই আমাকে খেয়াল করনি। ইয়ানা অগ্নির চোখে হাত দিয়ে বলে, একদম ওইদিকে তাকাবেন না। আমি কখন এইসব দেখেছি? ভুলে চোখ চলে গিয়েছিল। কিন্তু কথা হচ্ছে, এরা এত নির্লজ্জ কেন? অগ্নি ইয়ানার হাত নিজের চোখ থেকে সরিয়ে বলে, নির্লজ্জতার কি দেখলে তুমি? ওরা স্বামী স্ত্রী, যা খুশি করার রাইট আছে। ইয়ানা, তাই বলে জনসমাবেশে? অগ্নি, ওদের ইচ্ছে। ওদের দেখে তোমার এত জ্বলছে কেন? আমি কিন্তু একদম জেন্টাল বয় ইয়ানা, আমাকে এইসব কিছু করতে বলবে না। ইয়ানা অগ্নির দিকে কটমট চোখে তাকায়। এরপর দাঁতে দাঁত চেপে বলে, জেন্টাল না ছাই নির্লজ্জ ঠোঁট কাটা লোক আপনি। রাতের কথা ভুলে যায়নি, সরুন সামনে থেকে। আর খবরদার ওইদিকে তাকাবেন না। এই বলে ইয়ানা এখান থেকে চলে যায়। ইয়ানা চলে যাওয়ার পর অগ্নি হালকা হাসে। এরপর কপাল কুঁচকে সামনে তাকায়। দেখে একটা বাচ্চা খেলা করছে, মাত্র 8 বছরের হবে। অগ্নি বোট থেকে নেমে ছেলেটার কাছে যায়। সামনে কোনো ব্যক্তির অস্তিত্ব টের পেয়ে সামনে তাকিয়ে অগ্নিকে দেখতে পায়। ছেলেটা চলে যেতে নিলে অগ্নি থামিয়ে দিয়ে বলে, এই যে বোটটা দেখতে পেয়েছিস, ওইখানে কিছুক্ষণ আগে একটা মেয়ে ছিল। তুই ওর দিকে এতক্ষণ তাকিয়েছিলি কেন? ছেলেটা এক গাল হাসি দিয়ে বলে, ওই আপুটা খুব সুন্দর, একদম স্বপ্নের রানীদের মত। তাই তাকিয়ে দেখছিলাম। বাচ্চাটার কথা অগ্নির সহ্য হয়নি। রাগে ওর চোখ দুটি লাল হতে থাকে। অগ্নি নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে কপাল ঘেঁষে বলে, তুই জানিস এই কারণে তোর কি করতে পারি? আমার সম্পত্তির দিকে তাকিয়েছিস কেন? ছেলেটা ভয় পেয়ে বলে, সম্পত্তি নয় আঙ্কেল, ওই আপুটার দিকে তাকিয়েছিলাম।
অগ্নি, হ্যাঁ, আর তোর ওই আপুটাই আমার সম্পত্তি। এখন যদি তোর চোখ দুটি তুলে ফেলি কেমন হবে বলতো? অগ্নির এত শক্ত কঠিন ভাষা শুনে ছেলেটা ভয়ে বলে, তাহলে তো আমি অনেক কষ্ট পাব। আমাকে কিছু করো না আঙ্কেল। আমার মাম্মাম অনেক কান্না করবে। অগ্নি, 10 সেকেন্ড সময় দিলাম। এই 10 সেকেন্ডের ভিতরে তুই তোর মাম্মামের কাছে যাবি। আর যদি যেতে না পারিস তাহলে তোর চোখ দুটি তুলে ফেলব। আর আমি যা করি তাই করে দেখাই, এইবার দৌড় দে। ছেলেটা অগ্নির কথামত দৌড়াতে থাকে। অগ্নি কিছুক্ষণ থেকে এখান থেকে চলে যায়। শেষ বিকেলের কাছাকাছি। ইয়ানাকে রেখে অগ্নি 2 ঘণ্টা যাবৎ নিখোঁজ। ইয়ানা একবার বাহিরে যাচ্ছে তো আরেকবার ভিতরে। বাহিরে তাকিয়ে দেখে রাতের মতো কালো পোশাক পরা কিছু বিশালদেহী লোক দাঁড়িয়ে আছে। রাতে বুঝা না গেলেও এখন স্পষ্ট বুঝা যাচ্ছে। ইয়ানা নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলে, ছিহহ ইয়ানা, তুই এদেরকে দেখে এইভাবে ভূত ভূত বলে চেঁচাচ্ছিলি? ইয়ানা আয়নার সামনে গিয়ে নিজের ঠোঁটগুলো আবার দেখছিল আর অসহায় কণ্ঠে বলে, যদি ভয় পেয়ে উনাকে জড়িয়ে না ধরতি তাহলে তোর ঠোঁটগুলো এইভাবে আহত হতো। জানি না এই লোক তোর এত সুন্দর ঠোঁটগুলোকে কবে নিহত করে ফেলে। ইয়ানা এইসব বলতে বলতে ড্রয়ার খুলে। হালকা ফ্রেশ হওয়া দরকার, রাতে ভেজার পর আর শাওয়ার নেওয়া হয়নি। ইয়ানা কাপড় হাতে নিবে এমন সময় তাকিয়ে দেখে একটা শাড়ি। একদম সিম্পল কাজের মধ্যে পিঙ্ক কালারের। ইয়ানা শাড়িটা হাতে নিয়ে দেখে কিছুটা পাতলা, তবে ভালোভাবে পরলে কিছু বুঝা যাবে না। শাড়িটা কি উনি এনেছেন? ইয়ানার ঠোঁটে কিঞ্চিত হাসির রেখে ফুটে উঠে। শাড়িটা নিয়ে ইয়ানা ওয়াশরুমে চলে যায়। প্রায় 20 মিনিট পর শাড়িটা পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়ায়। শাড়ি ভালোভাবে পরতে না জানলে ও হালকা পাতলা পরার ধারণা আছে। পাতলা শাড়ি হওয়ার কারণে পরতে গিয়ে আর ও হিমশিম খেতে হচ্ছে। প্রায় 40 মিনিট শাড়ির সাথে যুদ্ধ করে কোনমতে পরে ফেলে। কোমর ছাড়িয়ে পরা চুলগুলো ছেড়ে দেয়। ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে গা কাজল, ব্যাস এতেই সাজ কমপ্লিট। হলদে ফর্সা গায়ে বেবি পিঙ্ক কালারের শাড়িটা ইয়ানার সৌন্দর্যকে আর ও গভীরভাবে জানান দিচ্ছে। ইয়ানা ড্রেসিং টেবিলের সামনে থেকে বিছানার কাছে দেখতে পায় অগ্নি ভিতরে ঢুকে, কিন্তু একদম বিধ্বস্ত অবস্থা। চুলগুলো অগুছালো আর চোখগুলো লাল। অগ্নি ইয়ানার দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। ইয়ানা কিছুটা অবাক হয়ে অগ্নির জায়ার দিকে তাকায়। প্রায় 15 মিনিট পর অগ্নি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। সামনে ইয়ানাকে দেখে কিছুটা কপাল কুঁচকে আসে। ইয়ানাকে সে কখনো শাড়ি পরতে দেখে না আর সাজতে। তাহলে মেয়েটা আজ সাজল কেন? ইয়ানার এই রূপ তার কাছে একদম নতুন। অগ্নি বিমোহিত নয়নে ইয়ানার দিকে তাকায়। হাত মুষ্টিবদ্ধ করে শ্বাস ফেলছে ঘন ঘন। ধীর পায়ে অগ্নি ইয়ানার দিকে এগিয়ে যায়। অগ্নিকে এগিয়ে আসতে দেখে ইয়ানা কিছুটা ভরকে গিয়ে মাথা নিচু করে ফেলে। অগ্নি একদম ইয়ানার কাছে এসে বলে। ইয়ানা নিজের হাত কচলাতে থাকে। যখন অতিরিক্ত নার্ভাস থাকে তখন হাত কচলানো ওর স্বভাব। লোকটা এখন কি বলবে? ইয়ানা, তোমাকে পরীর মতো লাগছে। অগ্নি ইয়ানার দিকে ভালোভাবে তাকিয়ে গলা খাকারি দিয়ে বলে, এইভাবে এর মতো বসে আছো কেন? বাহিরের সব কিছু দেখা শেষ? নাকি ঘুরার স্বাদ মিটে গিয়েছে কোনটা? অগ্নির এমন সম্বোধনে ইয়ানা তবদা লেগে বসে আছে। ও তো ভেবেছিল তার প্রশংসা করবে। প্রথম সেজেছে বলে কথা। উনি প্রশংসার জায়গায় আমাকে বলছে এর মতো বসে আছি কেন? ইয়ানার প্রতিক্রিয়া দেখে অগ্নি ঠোঁটে ঠোঁট চেপে হাসে। নির্ঘাত মেয়েটা তাকে এখন 1000টা গালি দিচ্ছে। তোমার রূপের বাহ্যিক বর্ণনা আমি করতে চাই না জান। তোমার এই আবেদনময়ী চেহারা আমাকে তোমার প্রতি আরও বাজেভাবে আসক্ত করে ফেলেছে। ইয়ানার অভিমান হলেও সেটা প্রকাশ করেনি। একটা প্রশংসা করলে কি এমন হতো? ইয়ানা নিজেকে স্বাভাবিক করে বলে, ঘোরা শেষ নয়, আপনার জন্য অপেক্ষা করছিলাম। ওই যে দেখছেন সমতল জায়গায় সবুজ গাছে ঘেরা টিলা, ওইখানে যাব। আর যাওয়ার জন্য আপনাকে প্রয়োজন। অগ্নি, তুমি যাবে সেখানে, আমার প্রয়োজন কি? ইয়ানার এইবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। নিজের অধম্য রাগটাকে কন্ট্রোল করতে না পেরে বলে, আপনাকে দিয়ে কাজ কি মানে? নাকি আমার সাথে যেতে ইচ্ছে হয় না? কেন, আমার সাথে গেলে কি আপনার ইগোতে লাগে? নিশ্চয় নিজের ব্যক্তিত্বে লাগে খুব। আমি আপনার অফিসের মেয়েদের মতো মডার্ন না, তাই আমাকে সাথে নিয়ে কোথাও ইচ্ছে হয় না, তাই না? না হলে আমাকে নিয়ে কোথাও যেতে চান না কেন? আমাকে বিয়ে করার জন্য। ইয়ানার কথায় মাঝেই অগ্নির এক ঝাঝালো রামধমকে ইয়ানা চুপ হয়ে যায়। সেট আপ ইডিয়েট। আর একটা লজিকবিহীন কথা বললে থাপড়িয়ে অজ্ঞান করব বিয়াদ।
অগ্নির ধমক খেয়ে ইয়ানা ধীর কণ্ঠ বলে, ভুল কি বললাম? আমি তো সত্যি ওই বলেছি। আমি ওদের মতো স্মার্ট না। বেহায়ার মতো অর্ধনগ্ন পোশাক পরি না। তাই আমকে নিয়ে কোথাও যেতে ইচ্ছে হয় না। ইয়ানার কথা শেষ হতেই অগ্নি ধারালো কণ্ঠে বলে, আর যদি কোনোদিন তুমি এইসব ড্রেস পরো, তোমার অর্ধনগ্ন শরীরের এক কণা ও কেউ দেখে, তাহলে মনে রেখো তাকে কি করব জানি না, তবে তোমার পুরো অস্তিত্বকেই আমি নিঃশেষ করে দিব। খোদার কসম করে বলছি, পুরো শরীর জ্বালিয়ে দিব। আই রিপিট, পুরো শরীর জ্বালিয়ে দিব। ট্রাস্ট মি, এক বিন্দু ও হাত কাঁপবে না। তোমাকে এই অবস্থায় দেখার অধিকার শুধু আমার, আর অগ্নি চৌধুরী নিজের অধিকার কাউকে দেই না। অগ্নির কথা শুনে ইয়ানা মাথা উপরে তুলে তাকায়। এত বড় হুমকি মানুষ মানুষকে দেই? ইয়ানাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে অগ্নি বলে, আসো আমার সাথে। এই বলে অগ্নি বড় বড় পা ফেলে বোট থেকে বের হয়ে যায়। ইয়ানার হয়েছে আরেক মুশকিল, এই শাড়ি পরে হাঁটা যায় নাকি? আর এইদিকে উনি রকেটের মতো হাঁটছে। আরে ভাই, পিছনে ফিরে তো একবার আমার দিকে তাকা। কিন্তু উনি যাচ্ছে কোথায়? দেখে তো মনে হচ্ছে টিলার কাছে যাচ্ছে। ইয়ানা শাড়ির কুচি ধরে অগ্নিকে অনুসরণ করতে থাকে। আকাশের অবস্থাও বেশি ভালো না। কেমন যেন অন্ধকার মেঘে আচ্ছন্ন। এতক্ষণ তো ঠিক এই ছিল। এখন এত বাতাস কেন হচ্ছে? মনে হচ্ছে ঝড় হবে। যেহেতু খোলা সমতল জায়গা, তাই বাতাসটা আর ও বাজেভাবে প্রদর্শন করতে পারছে। ইয়ানা শাড়ির আঁচল দিয়ে বারবার শরীর ডেকে দিচ্ছে। কিন্তু তীব্র বাতাসের ফলে হাত ফসকে গিয়ে আঁচল সরে যায়। আঁচলে সেপটিফিন লাগানো, তাই বেশি একটা সরতে পারেনি। পাতলা শাড়ি, তার উপর এত বাতাস, যার ফলে শাড়ি বারবার নিজের জায়গা থেকে সরে যায়। পেট বারবার দৃশ্যমান হয়ে যাচ্ছে। ইয়ানা ধপ করে বসে পড়ে। একটু জোরে অগ্নিকে ডাক দেই, মি চৌধুরী, যাব না আমি। আমি বোটে ফিরে যাচ্ছি। কথাটার মধ্যে ছিল এক তীব্র অভিমান। ওকে একা রেখে নিজের পিঠ বাঁচিয়ে চলে গেল। একবার ফিরে ও তাকালো না, হাঁটছি নাকি মরেছি। ইয়ানার কথা শুনে অগ্নির পা থেমে যায়। পিছনে তাকিয়ে দেখে ইয়ানা হাঁটু ভাঁজ করে বসে আছে তার দিকে তাকিয়ে। অগ্নি কিছুক্ষণের মধ্যে ব্যাপারটা বুঝতে পেরে ইয়ানার কাছে গিয়ে এক ঝটকায় পাজা কোলে তোলে নেয়। কোলে তোলে সামান্য ধমক দিয়ে বলে, এইসব বাল ছাল ছাতার মাথা কেন পরো, যেগুলো সামলাতে পারো না? অগ্নির ধমকে ইয়ানা ছটফট করে বলে, নামান বলছি, যাব না আমি আপনার সাথে। আপনার থেকে তো রফিক ভাই ওই ভালো ছিল, অন্তত নরম সুরে ডাকটা দিত। অগ্নির পা থেমে যায়। ভয়ানক দৃষ্টি ফেলে ইয়ানার দিকে তাকায়। কিন্তু ইয়ানা নির্বাক। কারণ সে অগ্নির মুখের দিকে তাকায়নি। অগ্নি ইয়ানাকে শক্ত করে চেপে ধরে বলে, কি বললে তুমি? কার কথা বললে? ইয়ানা, যার কথাই বলি। আপনার কি? আমাকে ভালোবাসেন নাকি আপনি? এইভাবে চেপে ধরেছেন কেন? ব্যথা পাই না আমি? অগ্নি, না বাসি না ভালো। তুমি কার কথা বললে সেটা বলো ইয়ানা। ইয়ানা, আরে রফিক ভাই আমাকে অনেক পছন্দ করত, কিন্তু উনি বিয়ে করে ফেলে। অগ্নি দাঁতে দাঁত চেপে বলে, তাহলে তোমার এত কষ্ট লাগছে কেন? ইয়ানা, আরে কষ্ট লাগবে না, কেউ তো একজন ছিল যে আমাকে নরম সুরে ডাক দিত। আপনার মতো রামধমক নয়। ইয়ানার কথা শেষ হরেই অগ্নি ইয়ানাকে নিজের সাথে আর ও শক্ত করে চেপে ধরে। এরপর এক হাত দিয়ে ইয়ানার নিজের সর্বশক্তি দিয়ে ধরে বলে, এই মুখ আর এই মনে যদি দ্বিতীয়বার আমি ব্যতীত অন্য পুরুষের কথা আসে, খোদার কসম ইয়ানা, সেই হৃদয় আমি আগুন লাগিয়ে দিব। এক মুহূর্তও আত্মা কেঁপে উঠবে না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। পরের বার ওয়ার্নিং নয়, করে দেখাব। এরপর অগ্নি সামনের দিকে অগ্রসর হয়। চলবে। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজামনি। পর্ব 22। নিজ দায়িত্বে পড়ুন। লেক অন্টারিওর সবচেয়ে জনপ্রিয় টিলা হচ্ছে স্কারবরো। এই টিলাগুলি উঁচু, সাদা ধরনের মাটির গঠনে তৈরি, যা সময়ের সাথে বাতাস ও পানির ক্ষয় আকৃতি নিয়েছে। কিছু স্থানে এগুলোর উচ্চতা 9 মিটার পর্যন্ত হয়, যা লেক অন্টারিওর তীর ঘেঁষে এক অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি করেছে। টিলাগুলির উপর থেকে অন্টারিও লেকের নীল জলের দিকে তাকালে মনে হয় যেন আকাশ আর জলের মাঝে কোনো সীমা নেই। সবুজে ঘেরা টিলা ও নিচের নীল লেক একটি অপূর্ব রঙের সংমিশ্রণ তৈরি করে। ব্লাফসের নিচে রয়েছে ছোট ছোট সৈকত, যেখানে মানুষ পিকনিক করে, হাঁটে বা সূর্যাস্ত উপভোগ করে। এই অঞ্চলটি শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্যই নয়, জীববৈচিত্র্যের জন্যও বিখ্যাত। এখানে নানা পাখি, ছোট স্তন্যপায়ী প্রাণী এবং বিভিন্ন উদ্ভিদ দেখা যায়। অগ্নি ইয়ানাকে নিয়ে একদম সবচেয়ে উঁচু টিলার উপরে উঠে।
ইয়ানা কোল থেকে নামার জন্য মিহি সুরে বলে, নামিয়ে দিন। আপনার কষ্ট হচ্ছে? অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, মোট 4টা টিলা পার করে এখানে এসেছি। এতক্ষণ কষ্ট লাগেনি আর এখন লাগবে। তোমার মতো চিনেপুটকে সারাদিন কোলে নিয়ে ঘুরলে ও ক্লান্তি আসবে না। ইয়ানা, অপমান করছেন? অগ্নি, সত্যিটা বলছি। অগ্নি ইয়ানাকে নামিয়ে দেয়। ইয়ানা চারদিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, আবহাওয়া বেশি একটা ভালো না। বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। এখানে আসাটা ঠিক হয়নি। যে কোনো সময় তুমুল ঝড়ে বৃষ্টিপাত হতে পারে। আসুন চলে যাই। অগ্নি ইয়ানার দিকে ছোট ছোট চোখে তাকায়। এরপর ইয়ানার দিকে তাকিয়ে তিরিক্ষে মেজাজে বলে, কেন তেরামি শেষ? বারণ করেছি বলে তো ডাবের মতো গাল ফুলিয়ে রেখেছিলে, সাথে ননস্টপ বকবক। এখন কেন চলে যাবে? এই ঝড়ের মধ্যেই থাকবে তুমি? যদি ভয় পাও তারপরে ও থাকবে। অগ্নির কথা শুনে ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, সমস্যা নেই, আছেন তো আপনি সাথে। আপনি আমার সাথে থাকতে আমার ভয় কিসের? ইয়ানার কথায় ইয়ানা স্তব্ধ হয়ে যায়। কেন যেন বাহিরের ঝড়ের থেকেও নিজের বুকের ভিতরের ঝড় তীব্র মনে হচ্ছে। অগ্নি ইয়ানার কাছে এগিয়ে যায়। এরপর ইয়ানার পরে থাকা আঁচলটা শরীরের সাথে ভালোভাবে ডেকে দিয়ে চোখে চোখ রেখে বলে, এতটা বিশ্বাস করো আমাকে? ইয়ানা, নিজের থেকেও বেশি। অগ্নি, যদি এই বিশ্বাসটা কোনোদিন ভেঙে যায় তখন কি করবে তুমি? ইয়ানা এক গাল হেসে বলে, সেই সুযোগটাই কখনো আসবে না। অগ্নি, যদি আসে কোনো দিন? ইয়ানা, আসবে না, বিশ্বাস আছে আমার আপনার উপর। আমি জানি আপনি খুব ভালো। হ্যাঁ, তবে আমাকে ধমক দেন, আমার সাথে রাগ করেন। সেগুলো আমি খারাপ লাগা নয়, শাসন হিসেবে বেছে নেই। তবে একটা ওয়ার্নিং আমি আপনাকে দিচ্ছি। সবসময় তো আপনি আমাকে দেন। আমি ব্যতীত অন্য কোনো নারী আপনার জীবনে আসলে ওই দিন আমি আপনাকে খুন করব। এরপর ধীরে ধীরে নিজে ও নিঃস্ব হয়ে যাব। ইয়ানার কথায় অগ্নি হালকা হাসে। এরপর ইয়ানার 2 গাল আলতোভাবে ধরে বলে, অগ্নি চৌধুরী এক আবেদনময়ী নারীর প্রতি মোহিত। এই চোখ যদি ভুলে ও কোনোদিন অন্য নারীর দিকে যায়, সেদিন তুমি সেটা অনুভব করার পূর্বেই নিজেই নিজের চোখ তুলে নিব। অগ্নি থামে এক মুহূর্তের মধ্যে। ইয়ানা অশ্রুনয়নে অগ্নির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, সত্যি বলছেন তো? আমাকে ছাড়া কোনোদিন কোনো নারীর দিকে তাকাবেন না? অগ্নি ইয়ানার চোখের পানি হাত দিয়ে মুছে দিয়ে নিজের সাথে আর ও মিশিয়ে নিয়ে বলে, সামনে যদি নগ্ন স্বর্গ এসে দাঁড়ায় তবু ও আমার চোখ তোমার চেয়ে 1 সেকেন্ডও সরবে না। কারণ আমি জানি তোমাকে হারানোর চেয়ে ভয়ানক কিছু আমার অস্ত্রাগারেও নেই। ইয়ানা ফুপিয়ে কেঁদে উঠে। ধীরে ধীরে বৃষ্টির বিন্দুকণা পড়তে থাকে। এতক্ষণ চলা ঝড়টা মুহূর্তেই শান্ত হয়ে যায়। বৃষ্টির ফোঁটাগুলো বড় বড় আকার ধারণ করতে থাকে। অগ্নি ইয়ানাকে নিয়ে একটা মাটির ঘরে ঢুকে। মাটির ঘর দেখে অগ্নি কিছুটা নাক ছিটকায়। কারণ বারান্দা ভিজে কেমন হয়ে যাচ্ছে। এখানে আসতে আসতে ইয়ানা খানিকটা ভিজে গিয়েছে। যেহেতু পাতলা শাড়ি তাই ভিজে যাওয়াটা দৃশ্যমান হয়েছে বেশি। মাটির ঘর দেখে ইয়ানার মুখে হাসি ফুটে উঠে। ইয়ানা অগ্নির দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, আপনি কি জানতেন এখানে মাটির ঘর ছিল, না হলে এত তাড়াতাড়ি আসলেন কিভাবে? অগ্নি, হুম। ইয়ানা, কিভাবে জানলেন? এখানে কি আগেও এসেছেন? অগ্নি, হুম। ইয়ানা, কেন এসেছিলেন? অগ্নি, যেহেতু কানাডায় আমার বেড়ে উঠা সো আসাটাই স্বাভাবিক। কোনো একটা কাজে এসেছিলাম আমি, আরিফ, রায়ান আর ইউবি। ব্যবসায়িক কাজে আর কি। ইয়ানা, ওহো আচ্ছা, তাহলে ভিতরে চলুন। বারান্দায় থাকলে বৃষ্টির ফোঁটা শরীরে আর ও পড়বে। এমনি আমি একদম ভিজে গিয়েছি। অগ্নি ইয়ানার দিকে এক পলক তাকায়। এরপর সাথে সাথে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। ইয়ানা ভিতরে ঢুকে চারপাশে তাকায়। ছোট মাটির কুঁড়েঘর, মনে হচ্ছে অনেক বছর ধরে এই টিলার উপর একাকী দাঁড়িয়ে আছে অবহেলিতভাবে। মাটির দেয়ালগুলো হালকা করে ভেজা, বৃষ্টির ধাক্কায় দেয়াল থেকে এক টুকরো মাটি ক্ষয়ে পড়ে। দেয়ালের ফাঁকে ফাঁকে শ্যাওলা ধরে আছে, তবুও মনে হচ্ছে আদিম সৌন্দর্য লুকিয়ে আছে। ছাদের উপর টিনের চাদর যেটা বৃষ্টির শব্দে গান গাইছে। মেঝেতে খড়ের মতো শুকনো পাতা ছড়ানো, দেয়ালের কোনায় পুরনো কিছু কাঠ রাখা, যেন কেউ অনেক আগে এখানে বসে আগুন জ্বালিয়েছে। একটা ভাঙা জানালা আছে, যেখানে কাচ নেই, আছে কেবল কাঠের ফ্রেম। আর বৃষ্টির ফোঁটা টুপটাপ করে সেখানে পড়তে থাকে। রুমের ভিতরে কোনোরকম আলো নেই, তবে বাইরের বিদ্যুতের চমক মাঝে মাঝে ঘরের ভেতরে আলোর রেখা টেনে দেয়।
কিছুক্ষণ পর পর তীব্র আওয়াজে বিদ্যুৎ চমকে উঠছে। কিন্তু ইয়ানা এইসব বজ্রপাত কখনো ভয় পায় না। তাই এইসব বজ্রপাতে তার ভিতরে ভয় জাগিয়ে তোলেনি। ইয়ানার এইবার প্রচুর ঠান্ডা লাগতে শুরু করে। অর্ধেক শাড়ি ভিজে গিয়েছে। ঠান্ডায় ঠোঁট দুটি কাঁপছে। হঠাৎ ঘাড়ে কারোর গরম নিঃশ্বাস অনুভব করে ইয়ানা চমকে উঠে। পিছনে ফিরে দেখার জন্য ঘাড় ঘুরাতেই নিজের মেদহীন কোমরে কারোর শীতল স্পর্শ অনুভব করে আকাশের বজ্রের মতো কেঁপে উঠে। ইয়ানা অগ্নির দিকে তাকাতে চায় কিন্তু তাকাতে পারছে না। এক শক্ত বাঁধনে সে তৎক্ষণে আটকা পড়ে গিয়েছে। অগ্নি ইয়ানার ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। ইয়ানা নিজের স্তব্ধতা ভেঙে নিজের ঠোঁটগুলো জিভ দিয়ে ভিজিয়ে মিহি সুরে বলে, কি করছেন, কি ছাড়ুন। ইয়ানার কথা যেন অগ্নির কান অবধি পৌঁছাল না। অগ্নি হাত বাড়ায়, পিছনে পড়ে থাকা ভেজা চুলগুলো সরিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে ইয়ানা। আমি কখনো কারোর সৌন্দর্যের ব্যাখ্যা দেইনি। কিন্তু তোমার সৌন্দর্যের ব্যাখ্যা দিতে গিয়ে ও থেমে যায়। কারণ এই সৌন্দর্যের ব্যাখ্যা দেওয়ার মতো কোনো শব্দভাণ্ডার আমার মস্তিষ্কে তৈরি হয়নি এখনও। তোমাকে বলে বুঝাতে পারব না, শাড়ি পরা এই মেদহীন অস্তিত্ব আমাকে যে কোনো যুদ্ধে পরাজিত করে দিতে পারে। ইয়ানা চোখ তোলে অগ্নির দিকে তাকায়। অগ্নির চোখে এক প্রকার মাদকতা, কিন্তু এরপর ও চোখগুলো কেমন হিংস্র দেখাচ্ছে। ইয়ানা অগ্নির চোখে গভীরভাবে পরখ করে। অগ্নি ইয়ানার দিকে এক পলক তাকিয়ে তার কাপা কাপা ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেই। ইয়ানা নির্বাক হয়ে পড়ে। ধীরে ধীরে অগ্নির আলিঙ্গন গভীর থেকে গভীর হতে থাকে। অগ্নির হিংস্র দবানো ইয়ানার গলা পর্যন্ত গ্রাস করে ফেলে। প্রতিটি স্পর্শ যেন নিজের অস্তিত্ব খোদাই করছে। ইয়ানার সর্বশক্তি দিয়ে সেই অত্যাচার সহ্য করতে থাকে। যেন এইসব তার শরীরে সয়ে গেছে। ইয়ানা খেই হারিয়ে পড়ে যায় খড়ের উপর। অগ্নি ইয়ানার দিকে ঝুঁকে বড় বড় শ্বাস টানে। ইয়ানা অগ্নির চোখে চোখ রেখে বলে, আমি কি আপনার চোখের ভাষা বুঝতে সক্ষম হচ্ছি? কি চান আপনি? অগ্নির সোজাসাপটা উত্তর, তোমাকে। এই মুহূর্তে আমার তোমাকে চাই, অ্যান্ড সেটা খুব তাড়াতাড়ি। ইয়ানা, যখন ভালোবাসেন না তখন চেয়ে কি করবেন? ইয়ানার কথায় অগ্নি রেগে গিয়ে ওর বাহু চেপে ধরে। ইয়ানা ব্যথায় সামান্য চোখ খিচে ফেলে। হঠাৎ করে অগ্নির রাগটা বেড়ে যায়। যখন বারবার বলছে এই মেয়েটাকে সে নিজের জীবনের চেয়ে ও বেশি চাই, সেখানে সামান্য ভালোবাসা শব্দটার জন্য এত উতলা কেন এই মেয়ে? অগ্নি চৌধুরী সামান্য শব্দ দিয়ে তৈরি এক টুকরো ঠুনকো শব্দ দিয়ে ভালোবাসে না। তার চাওয়া পাওয়া এক ধ্বংস আর যুদ্ধের মতো, যার জন্য সে পুরো দুনিয়ায় আগুন লাগিয়ে দিতে পারে। অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে বাহুটা আর ও চেপে ধরে বলে, যখন ভালোবাসাটাই তোমার সবকিছু, আমি কিছুই না, তাহলে দরকার নেই তোমাকে। প্রয়োজন নেই তোমাকে কাছে পাওয়ার। এরপর অগ্নি ইয়ানার উপর থেকে উঠে বাহিরে চলে যায়। রাগে পুরো শরীর রিরি করছে। অগ্নির বড় বড় শ্বাস টেনে বাঁশের খুঁটিতে শক্তভাবে চেপে ধরে। পাগল করে দিবে এই মেয়ে। হঠাৎ গাছের পাশে কারোর ছায়ামূর্তি দেখে সেই দিকে কপাল কুঁচকে আসে। পরমুহূর্তে কিছু একটা মনে করে কাউকে টেক্সট পাঠাই। এইদিকে ইয়ানা স্তব্ধ হয়ে বসে আছে। কারণ অবাকের রেশটা এখন অবধি কাটছে না। কি এমন বলেছি যে উনি এইভাবে রেগে গেল? আমি কি ভুল কিছু বলেছি? এই মুহূর্তে রাগানোটা একদম উচিত হয়নি। আমি জানি উনি আমাকে কতটা চাই। ইয়ানা বিড়বিড় করে অগ্নির কাছে যায়। দেখে অগ্নি বাঁশে শক্তভাবে চেপে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। ইয়ানা ধীরে পায়ে অগ্নির সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। বৃষ্টির এক ফলা আবার ও শরীরে আছড়ে পড়ে। অগ্নি ইয়ানাকে দেখে এখান থেকে সরে যায়। ইয়ানা একটা তপ্ত শ্বাস ফেলে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, রাগ কেন করছেন? আমি তো আপনাকে হার্ট করতে বলিনি। প্রশ্নটা জেগেছে তাই বলেছি। তাই বলে এইভাবে চলে আসবেন? অগ্নি তিরিক্ষ মেজাজে বলে, এখানে দাঁড়িয়ে থেকো না, বৃষ্টিতে আর ও ভিজে যাবে। বারান্দা থেকে ভিতরে যাও এখনই। ইয়ানা সরে যায় না। জানে লোকটা তার উপর রাগ করে আছে। ইয়ানা অগ্নির সামনে গিয়ে চোখে চোখ রাখে। কিন্তু অগ্নি তাকায় না। ইয়ানা আহত সুরে বলে, তাকান আমার চোখের দিকে। আপনি কি আমার চোখের ভাষা বুঝতে পারছেন না? অগ্নি ইয়ানার চোখের দিকে তাকায়। চোখের ভাষা বুঝতে বেশি সময় লাগেনি। অগ্নি ঠোঁট কামড়ে হেসে বলে, ভেবে বলছো তো? ইয়ানা দুষ্টু হাসি দিয়ে বলে, কিন্তু কথা হচ্ছে আপনার ব্যক্তিত্বে লাগবে না। সামান্য ঘুরতে এসেছি বলে পুরো হাউসবোট কিনে নিলেন যাতে অন্যের জিনিসে সময় কাটাতে না হয়। সেখানে এই অন্যের তৈরি মাটির ঘরে কিভাবে সময় কাটাবেন?
অগ্নি ইয়ানাকে পাজা কোলে তোলে নিয়ে বলে, আজ না হয় সেই রুলস আর ব্যক্তিত্বের দেয়াল ভেঙে ফেলি। ইয়ানা লজ্জায় অগ্নির বুকে মুখ ডুবাই। অগ্নি আলতোভাবে ইয়ানাকে খড়ের উপর শুইয়ে দেয়। ইয়ানা চোখ বন্ধ করে আছে। অগ্নি হালকা হেসে ইয়ানার উষ্ঠ নিজের উষ্ঠের মধ্যে নিয়ে নেই। সেকেন্ড যাচ্ছে, মিনিট যাচ্ছে, দেখতে দেখতে অগ্নি এক হিংস্র রূপ ধারণ করে। ওর প্রত্যেকটা স্পর্শ শক্ত আর গভীর হতে থাকে। ইয়ানা চোখ বুজে অত্যাচার সহ্য করে নেই। মনে হচ্ছে ওর শরীরে কেউ দাঁড়ালো ছুরি দিয়ে আঘাত করছে। ইয়ানা থামাতে চাই, কিন্তু এত শক্ত শরীরের সাথে পেরে উঠে না। বাহিরে বৃষ্টির সামান্য বিন্দু কণা তাদের উপর জানালা দিয়ে আছড়ে পড়ে। এই মুহূর্তটা যেন অমর হয়ে আছে। বাহিরে বজ্র নেমে আসে দূর আকাশে। এই মুহূর্তে কোনো অপরাধ নেই, কোনো রাজনীতি নেই, দুনিয়ার কোনো ভয় নেই। শুধু এক নিঃশ্বাস দূরত্বে ভালোবাসা, কামনা আর সম্পূর্ণ আত্মসমর্পণ। এই বৃষ্টির রাতকে ভালোবাসা আর কাছে পাওয়ার হিংস্র রাত বলে সাক্ষী করে। রাত 2:30। একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে একটা লোককে, খুব সূক্ষ্মভাবে যাতে মরে না যায়। লোকটা চিৎকার করতে চায় কিন্তু চিৎকার করতে পারছে না। তার জিহ্বা কেটে দিয়েছে, সাথে চোখ দুইটাও তোলে ফেলা হয়েছে। মেঝেতে পড়ে থাকা লোকটা ছটফট করে, কাতরায় কিন্তু চিৎকার করতে পারছে না। লোকটার হাতে ছুরি ঢুকিয়ে সামনে থাকা ব্যক্তিটি শান্ত সুরে বলে, কত বড় কলিজা নিয়ে ঘুরিস তোরা? অগ্নি চৌধুরীকে ফলো করার মতো সাহস দেখাস? কলিজা কেঁপে উঠে নাই, যদি জানতে পারে তাহলে কি অবস্থা করবে? তুই রায়হানের অ্যাসিস্ট্যান্ট, তাই তো? রায়হান পাঠিয়েছে তোকে আমাকে অনুসরণ করার জন্য? লোকটা একদম নিস্তেজ হয়ে পড়ে। লোকটার নিস্তেজ হয়ে পড়া অগ্নির একদম সহ্য হয়নি। তাই রাগে হুঙ্কার দিয়ে বলে, কি হলো বলছিস না কেন? বল, রায়হান পাঠিয়েছে তোকে? লোকটা একদম নিশ্চুপ, যেন সে আজ কিছুতেই বলবে না কে পাঠিয়েছে। লোকটার নির্বিতায় অগ্নি এক অট্টহাসি দিয়ে উঠে। এত ভয়ঙ্কর আর গম্ভীর হাসির শব্দে দেয়ালের ইটগুলো ও জানান দিচ্ছে এখন ভয়ঙ্কর কিছু ঘটবে। গার্ডগুলো জড়সড় হয়ে দাঁড়ায়। পাশেই আরিফ দাঁড়িয়ে আছে এক আতঙ্ক নিয়ে। আরিফ মাঝে মাঝে অগ্নি চৌধুরীকে চিনতে পারে না। কত ভালোবেসে তাকে আগলে রেখেছে। আর সবচেয়ে বড় কথা, যখন ভাবির সামনে যায় একদম নিষ্পাপ, যেন জীবনে কিছুই করেনি। কিন্তু এই টর্চার সেলে যেন এক জেগে উঠা সিংহ হয়ে উঠে। অগ্নি নিজের হাসি থামিয়ে রহস্যময় হাসি দিয়ে বলে, ওকে বলিস না, এইসব জানা আমার বা হাতের কাজ। এরপর লোকটার দিকে তাকিয়ে আরিফের উদ্দেশ্যে বলে, আরিফ, ফুটন্ত গরম তেলে ছেড়ে দে। অগ্নির কথায় আরিফ আতকে উঠে। লোকটা এইবার অগ্নির পায়ের কাছে গিয়ে লুটিয়ে পড়ে। ও ভেবেছিল হয়তো 2-1 বুলেট দিয়ে মেরে ফেলবে, কিন্তু এইভাবে নরক যন্ত্রণা দিবে কল্পনাও করেনি। লোকটার জিহ্বা নেই, একদম নিস্তেজ শরীরটা টেনে নিয়ে যায় অগ্নির কাছে। এরপর হাউমাউ করে কেঁদে উঠে। অগ্নি একটা সিগারেট ধরিয়ে সামান্য ফু দিয়ে বলে, সত্যিটা বললে তোকে জাস্ট গুলি করে মেরে ফেলতাম। বাট তুই বলিসনি। সুযোগ আমি কাউকেই দেই না, তবে তোকে দিয়েছিলাম, কারণ তুই পোষা গুন্ডা মাত্র। আসল কালপ্রিট তো অন্য কেউ। আমার বউ আর আমার একান্ত সময় কাটানোর মধ্যে তুই অনুসরণ করেছিস, সেখানে তোর বেঁচে থাকার কোনো রাইট নেই। আমি জাস্ট তেলে ছাড়ব আর আজরাইল তোর রুহটা বের করে নিবে। লোকটা যেন পাগল প্রায়। হাত জোর করে মাফ চাচ্ছে, কিন্তু অগ্নি নির্বাক, যেন কিছুই হচ্ছে না। লোকটাকে কয়েকজন গার্ড মিলে নিয়ে যায় একটা বড় পাত্রের সামনে। লোকটা বারবার মাথা দিয়ে না করছে আর ছটফট করছে। 4জন গার্ড মিলে লোকটাকে সেই ফুটন্ত গরম তেলে ছেড়ে দেয়। মুহূর্তের মধ্যে এক বিকট চিৎকারে পুরো টর্চার সেল নিস্তব্ধ হয়ে যায়। চিৎকার থেমে যায়। আরিফ নিজের চোখ বন্ধ করে ফেলে। নিজের কলিজাটা কেঁপে উঠছে ভয়ে। 1000টা গুলিও চালিয়েছে, কিন্তু হাত কেঁপে উঠেনি। কিন্তু এত নির্মম মৃত্যু দেখার ক্ষমতা যেন হয়ে ও হচ্ছে না। অগ্নি একদম শান্তভাবে চেয়ারে বসে আছে, যেন এই মুহূর্তে আহামরি কিছুই ঘটেনি। অগ্নি নিজের সিগারেটটা শেষ করে উঠে দাঁড়ায়। এরপর সেই পাত্রের কাছে গিয়ে লোকটার অস্তিত্ব খুঁজতে থাকে। পুরো শরীর একদম পুড়ে গিয়েছে, মানুষ নাকি কোনো জন্তু সেটা ও বোঝা যাচ্ছে না। অগ্নি বিড়বিড় করে বলে, বাস্টার্ড। এরপর বের হয়ে যায় টর্চার সেল থেকে। আরিফ ও পিছু পিছু চলে যায়। আরিফ হাঁটছে ঠিক, কিন্তু ওর সম্পূর্ণ ধ্যান আর ধারণা অন্যদিকে গিয়ে আছে। বারবার অগ্নির হিংস্রতা মনে করতে থাকে আর ইয়ানার কোমলতা।
আচ্ছা, যদি কখনো ভাবি ভাইয়ের সম্পর্কে জানে তাহলে তাদের সম্পর্কের সমীকরণ কোথায় যাবে? ভাবি কি ভাইকে ভুল বুঝবে, ছেড়ে চলে যেতে চাইবে বা ছেড়ে চলে যাবে? কোনো কোমল মেয়ে এত হিংস্র হৃদয়হীন মানুষের সাথে থাকতে চাইবে না। ভাবি কি সত্যি আলাদা হয়ে যাবে আর ভাই কি যেতে দিবে? ভাবির পাগলামি যদি ভাইকে আর হিংস্র করে তোলে তাহলে? উফ, আর ভাবতে পারছি না। আল্লাহ, তুমি শুধু রক্ষা করো, জানি না ভবিষ্যতে কি হতে চলেছে। চলছে অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজামনি। পর্ব 23। সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু আমরা প্রিয়জনদের জন্য সময় থামিয়ে রাখতে চাই। সময় একমাত্র সত্য যে চুপচাপ সবকিছু বদলে দেয়, সবকিছু ভুলিয়ে দিয়ে আবার নতুন করে শুরু করে। সময়কে হয়তো আমরা ধরে রাখতে পারি না, কিন্তু সময়ের সাথে ঘটা স্মৃতিগুলো ঠিক রয়ে যায়। ভালোবাসা যদি সত্য হয় তবে সময় তার পথে বাধা নয়, বরং পরীক্ষা। যে সম্পর্ক সময়ের সঙ্গে বেড়ে ওঠে তার শিকড় হয় একদম গভীর। কেটে যায় 1 মাস। ওই দিন বৃষ্টির রাতে ভালোবাসার এক মুহূর্তকে বিদায় জানিয়ে ভোরের এক মিষ্টি রোদ তাদেরকে জানান দেয়। বৃষ্টিতে ভেজার কারণে ইয়ানার বাজেভাবে ঠান্ডা লেগে যায়। সকাল থেকে বিকেল হতেই গা কাঁপুনিয়ে দিয়ে জ্বর আসে, পুরো শরীরে ব্যথা। এক প্রকার বাধ্য হয়ে ইয়ানাকে নিয়ে অগ্নি নিজের ডুপ্লেক্স বাড়িতে চলে আসে। বিগত 3 দিন নির্ঘুম রাত কাটাতে হয়েছে অগ্নির ইয়ানাকে নিয়ে। ইয়ানার শরীরে তার দেওয়া ক্ষতগুলো ঝলঝল করছিল। ইয়ানার ক্ষতগুলোর দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলত। মেয়েটা মুখ বুঝে সব সহ্য করেছে, একবার অভিযোগ ও জানায়নি। এটাই ছিল অগ্নির সবচেয়ে বড় তৃপ্তির কারণ। ইয়ানা তার দেওয়া ভালোবাসায় ক্ষতবিক্ষত হলেও শুধু তাকেই কাছে টেনে নিবে। এই 1 মাসে ইয়ানার জ্বর এর সম্পূর্ণ দুর্বলতা কাটলেও দাগগুলো যেন স্মৃতি হিসেবে রয়ে গেছে। ইয়ানা শাওয়ার শেষ করে বিছানায় এসে বসে। অগ্নি আজ অফিসে যায়নি, রাতে কোথাও বের হবে। ইয়ানা বিছানায় পাতলে বসে এরপর নিজের দৃষ্টি দিয়ে কাউকে চারদিকে খুঁজতে থাকে। কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা না পেয়ে ইয়ানা বিছানা থেকে উঠে দাঁড়ায়। এরপর কার্বাডে হাত দিয়ে কিছু একটা খুঁজতে থাকে ও গুনগুন করে গান গাইতে থাকে। অগ্নি কিছু একটা জরুরি ফোনে কথা বলে বেলকনি থেকে রুমে আসে। রুমে এসেই চোখ যায় ইয়ানা কার্বাডের উপর থেকে কিছু একটা নামানোর চেষ্টা করছে। কোমর ছাড়িয়ে পড়া চুলগুলো থেকে টিপটিপ পানি পড়ছে, ফলে জামার অর্ধেকাংশ ভিজে যায়। সদ্য গোসল করা ভেজা চুল, ক্লান্তি ছাপ, ঠোঁট কামড়ে বারবার উপরে হাত দিচ্ছে কাঙ্ক্ষিত বস্তুটিকে পাওয়ার জন্য। পুরো ভেজা চুল তার কাঁধ ছুঁয়ে ঝরে পড়ছে জলের ফোঁটাগুলো। অগ্নি দেয়ালে ঠেস মেরে বুকে হাত গুজে মুগ্ধ নয়নে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পরমুহূর্তে কিছু একটা মনে পড়তেই চোয়াল শক্ত করে ফেলে। এক প্রকার রাগ নিয়ে ইয়ানার পিছনে গিয়ে দাঁড়ায়। এরপর কার্বাডের উপর থেকে ছোট একটা বক্স হাতে নেই, যেটা এতক্ষণ ইয়ানা নেওয়ার চেষ্টা করছিল। ইয়ানা অগ্নির শরীরের কড়া পারফিউমের গন্ধ পেয়ে হাসি মুখে অগ্নির দিকে তাকানোর আগেই অগ্নি শক্তভাবে ইয়ানার বাহু চেপে ধরে। এরপর এক প্রকার কপাট রাগ দেখিয়ে নিয়ে বিছানায় বসায়। ইয়ানা হতভম্ব হয়ে তাকিয়ে আছে, হলোটা কি এই লোকের? অগ্নি ড্রয়ার থেকে একটা টাওয়াল এনে ইয়ানার পাশে বসে। এরপর টাওয়াল দিয়ে ইয়ানার চুল মুছতে মুছতে তিরিক্ষে মেজাজে বলে, তোমাকে আমি খুব মারব ইয়ানা। মানুষ করব কবে আমি তোমাকে? এত বড় একটা অসুস্থতা কাটিয়ে উঠতে না উঠতেই ভেজা চুল নিয়ে ঘুরঘুর করছ। ডাক্তার কি বলেছে মনে নেই? আবার ঠান্ডা লাগলে সেটা সহজে কমবে না। আর আমি তোমাকে কতবার বলেছি ভেজা চুল নিয়ে ছুটাছুটি করবে না। এই বদভ্যাস পাল্টাও ইয়ানা, না হলে বাজেভাবে ক্ষতি হবে। অগ্নির মেজাজে পূর্ণ কথা শুনে ইয়ানা মুচকি হাসে। অগ্নি ইয়ামার হাসি দেখে ভ্রু নাচিয়া জিজ্ঞাসা করে, হাসছ কেন এইভাবে? ইয়ানা, আপনি আছেন তো আমার চুল মুছে দেওয়ার জন্য। তাহলে আর ভেজা চুল থেকে ঠান্ডা লাগার ভয় কিসের? ইয়ানার এমন কথা শুনে অগ্নির হাত থেমে যায়। বুকের ভিতরে অনুভূতির পাখিগুলো উড়াউড়ি করছে। এই মেয়েটা তার বউ, তার অনুভবের শেহজাদি। এমন এক আবেদনময়ী নারী যার প্রতি ও বাজেভাবে আসক্ত। অগ্নি পিঠের চুলগুলো ভালোভাবে মুছে দিয়ে বলে, সবসময় কি আমি থাকব তোমার কাছে? নিজের কাজটা তো নিজে করতে হবে। অগ্নির কথায় অগ্নি কপাল কুঁচকে ফেলে। মেঝেতে রাখা পা গুলো খাটের উপর তোলে ভাঁজ করে বসে। এরপর পাশে ফিরে অগ্নির দিকে তাকায়। ইয়ানার এমন হাবভাব দেখে অগ্নি ফের প্রশ্ন করে, কি? ইয়ানা কিছুক্ষণ ঠোঁট চেপে এরপর কিছুটা রাগ দেখিয়ে বলে, সবসময় আমার পাশে থাকবেন না মানে? কার কাছে যাবেন? ওই ঝর্ণার কাছে? ইয়ানার কথা শুনে অগ্নি ইয়ানার ছোট ছোট চোখ করে তাকায়। এরপর কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, তুমি ঝর্ণাকে চিনো কিভাবে?
ইয়ানা খাপছাড়া ভাব নিয়ে বলে, আপনার প্রাক্তন একমাত্র গার্লফ্রেন্ডকে চিনিব না তা কি করে হয়? ইয়ানার শিকার উক্তিতে অগ্নিধমকের সুরে বলে, থাপ্পড় দিতে দিতে বাংলাদেশ নিয়ে দিয়ে আসব বিয়াদ। আর কখনো আনব না এখানে আমার সাথে। যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দাও। অগ্নির কথা শুনে ইয়ানা ভ্রু নাচিয়ে তাকায়। এরপর সেই একই ভঙ্গিতে বলে, সেই দিয়েই তো আসবেন। আপনার গার্লফ্রেন্ড আছে তো এখানে। আমাকে আর কাজ কি? অগ্নি নিজের রাগ কন্ট্রোলের বৃথা প্রয়াস চালাচ্ছে। এত ঘাড় তারা কেন এই মেয়ে? যদি বলি একটা তাহলে বলে আরেকটা। নিজের রাগটাকে যথাযথ সংযত করে করে দাঁতে দাঁত চেপে বলে, এত জ্বালাচ্ছ কেন আমাকে? জানো না তোমাকে দিয়ে আমার কাজ কি? অগ্নির রেগে যাওয়া দেখে ইয়ানা এইবার চুপ হয়ে যায়। বলা যায় না, যদি ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় তাহলে জলোচ্ছ্বাসও শুরু হবে। ফলে ইয়ানার কপালে মায়ের অনিবার্য। ইয়ানা অগ্নির থেকে কিছুটা সরে বসে বলে, রাগ করবেন না, আমি জাস্ট মজা করছিলাম। আমি আর কাজের আন্টি আড্ডা দিচ্ছিলাম। তখন ওই কথার মধ্যে উঠে এসেছে আপনাকে নাকি একটা মেয়ে পাগলের মতো ভালোবাসে। কত অপমান, কত লাঞ্ছনা সহ্য করেছে, তবুও আপনার পিছনে পড়ে আছে। তার নাম নাকি ঝর্ণা। অগ্নি কপাল কুঁচকে বলে, হ্যাঁ তো? ইয়ানা, হ্যাঁ তো কিছু না। আপনি আমার সাথে এক শপথ বাক্য পাঠ করুন। অগ্নি বিছানা থেকে টাওয়ালটা হাতে নিয়ে উঠে বলে, পারব না এইসব আজাইরা জিনিস পাঠ করতে। ইয়ানা, হ্যাঁ পারবেন কেন? শপথ বাক্য পাঠ করলে তো আপনি আর ঝর্ণার কাছে যেতে পারবেন না। আমি? ইয়ানা আর বলতে পারেনি, তার আগেই অগ্নি হিংস্র দাবানালে ইয়ানার বাহু দুটি চেপে ধরে সর্বোচ্চ শক্তি দিয়ে। ইয়ানা চোখ বন্ধ করে মুখ খিচে ফেলে। ব্যথায় আর্তনাদ আসলে ও একটু শব্দ করেনি আর না ছাড়ানোর চেষ্টা করেছে। চোখ থেকে টিপটিপ করে গড়িয়ে পড়তে থাকে নোনা জল। মনে হচ্ছে অগ্নির হাতের আঙ্গুগুলো মাংস ভেদ করে ঢুকে পড়ছে। অগ্নি জোরে শ্বাস নিয়ে রাগে চিবিয়ে চিবিয়ে বলে, শান্তিতে থাকতে ভালো লাগে না? কেন জ্বালাচ্ছ আমায়? আমার রাগ সহ্য করার ক্ষমতা আছে তোমার? তুমি জানো আমার রাগ সম্পর্কে? আরেকবার উল্টাপাল্টা কথা বললে একদম বাংলাদেশে ট্রান্সফার করে দিব বিয়াদ। অগ্নি ইয়ানাকে ঝাটকা মেরে ফেলে দেই। ইয়ানা তাল সামলাতে না পেরে একপাশে হেলে পড়ে। চোখ বেয়ে পড়ছে নোনা জল আর ঠোঁটে এক মুচকি হাসি। নিজের দুই বাহুকে নাড়াতেও কষ্ট হচ্ছে। এরপরও মুখে হাসি বজায় রেখে বলে, রাগাবো না আর আজকের ভিতরে। শুধু আমার সাথে শপথ বাক্য পাঠ করুন। না হলে আমি আপনার অফিস পর্যন্ত চলে যাব। ইয়ানার জেদ দেখে অগ্নি একটা গম্ভীর শ্বাস ফেলে। এরপর ইয়ানার কাছে গিয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসে। এতক্ষণে শুরু হওয়া রাগটা এখন আর নেই। ইয়ানার ঠোঁটের মুচকি হাসি যেন সব রাগ মিলিয়ে গেছে। অগ্নি ইয়ানার বাহু দুইটায় আলতো হাত বুলিয়ে বলে, বেশি ব্যথা পেয়েছ? কেন রাগিয়ে দাও আমাকে? ইয়ানা হাসি দিয়ে বলে, ব্যথা পেলে তো আর্তনাদ করে উঠতাম। সয়ে গিয়েছে এইসব ব্যথা শরীরে। আগে শপথ বাক্য পাঠ করুন। আমি যা যা বলব আপনি সেটা রিপিট করবেন। অগ্নি ইয়ানার হাতে চুমু খেয়ে বলে, বলো কি বলতে হবে? ইয়ানা হাসি দিয়ে ভালোভাবে বসে। এরপর অগ্নির দিকে তাকিয়ে বলে, আমি অগ্নি চৌধুরী। অগ্নি, আমি অগ্নি চৌধুরী। ইয়ানা, আমার বউ ইয়ানা বিনতে আসাদ। অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে গভীর দৃষ্টি রেখে বলে, আমার বউ মিসেস ইয়ানা চৌধুরী। ইয়ানা হালকা হাসে। ইয়ানা, আমি তাকে সবসময় ভালোবাসব। কোনোদিন ছেড়ে যাব না। অগ্নি, আমি তাকে সবসময় আদর করব, কখনো ছেড়ে যাব না। ইয়ানা অবাক হয়ে বলে, আদর করার কথা কখন বললাম? আমি বলেছি ভালোবাসার কথা। অগ্নি, এক অর্থ ওই বহন করে। ইয়ানা, একদম না, যা বলেছি শুধু তাই বলেন। বলন আমি তাকে সবসময় ভালোবাসব, কখনো ছেড়ে যাব না। অগ্নি, আমি তাকে সবসময় ভালোবাসব, কখনো ছেড়ে যাব না। ইয়ানা, ও যা বলবে আমি তাই করব। অগ্নি, ও যা বলবে আমি তাই করব। তবে সেটা যুক্তকর হতে হবে। ইয়ানা বিরক্তি হয়ে তাকায়। একটা কথা ওনার বাড়িয়ে বলতেই হবে। ইয়ানা, আমি আমার সবকিছু উজাড় করে দিয়ে শুধু তাকে চাইব। অগ্নি, আমি আমার সবকিছু উজাড় করে দিয়ে শুধু তাকে চাইব। ইয়ানা, সে যা চাইবে তাই দিব। অগ্নি, সে যা চাইবে তাই দিব। ইয়ানা, এখন সে চাচ্ছে আমার সন্তানের জননী হতে, আমি সেটাই গ্রহণ করিব। অগ্নি, এখন সে চাচ্ছে আমার সন্তানের জননী হতে আমি। থেমে যায় অগ্নি।
দ্রুত মুখ তুলে ইয়ানার দিকে তাকায়। ইয়ানা উৎসুক নয়নে অগ্নির দিকে তাকিয়ে আছে। মুখে তার হাজার ও আশার ঝিলিক। কিন্তু সে আশাকে মাটি চাপা দিয়ে অগ্নি মেঝে থেকে উঠে দাঁড়িয়ে বলে, অসম্ভব। খবরদার এইসব আউল ফাউল জিনিস মাথাতে ঢুকাবে না। ইয়ানা খাট থেকে নেমে দাঁড়িয়ে বলে, কেন ঢুকালে সমস্যা কোথায়? মা হওয়ার জন্য পর্যাপ্ত বয়স আছে আমার, তাহলে সমস্যা কোথায়? ইয়ানার কথা শুনে অগ্নি ইয়ানার দিকে তাকায়। এরপর ইয়ানার মুখমণ্ডল পর্যবেক্ষণ করে বলে, হঠাৎ করে তোমার মাতৃত্বের ভূত কেন চাপল বলো তো? আর সত্যিটা বলবে, একদম তালনাহানা করার চেষ্টা করবে না। ইয়ানা মিহি সুরে বলে, ফেসবুকে কি কিউট কিউট বাচ্চা, শুধু আদর করতে ইচ্ছে করে। যদি আমার একটা বাচ্চা হয় তাহলে আমি সেই আশাটা পূরণ করতে পারব, তাই না? অগ্নি কিছুক্ষণ ইয়ানার দিকে ছোট ছোট দৃষ্টি মেলে তাকায়। এরপর ইয়ানার সামনে থেকে খাটের পাশে চলে যায়। সেখানে গিয়ে কিছু একটা খুঁজার প্রয়াস চালায়। অনেকক্ষণ খুঁজার পর বালিশের নিচে থেকে পেয়ে যায়। ইয়ানার মোবাইলটা হাতে নিয়ে দেখে লক লাগানো। মোবাইলটা হাতে নিয়ে ইয়ানার সামনে গিয়ে ইশারা দিয়ে বলে, পাসওয়ার্ড বলো। ইয়ানা কিছুটা অবাক হয়ে বলে, কেন? আপনার লাখ টাকার মোবাইল থাকতে আমার 26,000 টাকার মোবাইল দিয়ে করবেন? অগ্নি মৃদু ধমক দিয়ে বলে, তেরামি করা কি তোমার স্বভাব? একটা প্রশ্ন করলে সেটার আবার রিপিট প্রশ্ন ধরিয়ে দাও। মোবাইলের পাসওয়ার্ড বলো ইডিয়েট। ইয়ানা কিছুটা ইতস্ততা করে বলে, ফেইসের সামনে রাখেন। ফেইস লক দেওয়া। অগ্নি একটা তপ্ত শ্বাস ফেলে ইয়ানার মুখের সামনে ধরে। মুখের সামনে ধরার পর মুহূর্তেই পাসওয়ার্ড খুলে যায়। অগ্নি মোবাইলটার স্ক্রিনে তাকিয়ে দেখে অগ্নির একটা ছবি। দেখে বোঝা যাচ্ছে বিরক্তিতে নিচের দিকে তাকিয়ে আছে। অগ্নি কপাল কুঁচকে ইয়ানার দিকে তাকায়। এরপর ভিতরে একটা হাসি দিয়ে পুনরায় ফোনে দৃষ্টি রাখে। কিছুক্ষণ পর অগ্নি ইয়ানার হাতে মোবাইল ধরিয়ে দিয়ে কাবার্ডের কাছে চলে যায়, উদ্দেশ্য রেডি হওয়া। ইয়ানা মোবাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করে। কি এমন করেছে ওর মোবাইল দিয়ে? কিছুক্ষণ পর তাকিয়ে দেখে ওর ফেসবুক নেই। ইয়ানার মুখ আপনা আপনি হা হয়ে যায়। ইয়ানা অগ্নির পিছনে গিয়ে রেগে বলে, আপনি আমার ফেসবুক কেন ডিলিট করেছেন বাজে লোক? আমি ফেসবুকের পাসওয়ার্ড, কোড নাম্বার কিছু জানি না। অগ্নি শার্ট গায়ে দিয়ে বলে, ইনস্টল করবে তবেই না পাসওয়ার্ডের দরকার পড়বে। দরকার নেই ফেসবুকের। এই ফেসবুক তোমার মস্তিষ্ক বিকৃত করে দিচ্ছে। এরপর ইয়ানার দিকে তাকিয়ে ইশারা দিয়ে বলে, নাও এবার সবগুলো বোতাম লাগাও। তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে। ইয়ানার ইচ্ছে করছে কান্না করতে। সামান্য একটা কথা বলেছে তার জন্য ফেসবুকটাই ডিলিট করে দিল। ইয়ানা এক প্রকার রাগ নিয়ে শার্টের বোতাম একটা একটা করে লাগাতে থাকে। অগ্নি হালকা হেসে ইয়ানার কোমর চেপে ধরে বলে, তোমার সাথে আমার ও অনেক পথা হাঁটা বাকি ইয়ানা। এমন কোনো সিদ্ধান্ত নিব না যেটা থেকে এক প্রকার ভয় কাজ করবে। তোমাকে ছাড়া আমি নিঃশেষ হয়ে যাব। এরপর অগ্নি ইয়ানার গলায় ছোট ছোট দাগ হওয়া কাটা স্থানে ঠোঁট ছুঁয়ে দেয়। এরপর হাতে ব্লেজার নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। ইয়ানা অগ্নির যাওয়ার দিকে তাকিয়ে বিছানার উপর গিয়ে বসে। এরপর কিছু একটা ভেবে গম্ভীর নিঃশ্বাস ফেলে। ওয়াইনের গ্লাসটাকে শক্ত করে চেপে ধরে আছে রায়হান। মনে হচ্ছে তীব্র ক্রোধে নিজেই ফেটে পড়বে। সবগুলো গার্ড তার পাশেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। গার্ডগুলোর মধ্যে একজন আচমকা বলে উঠে, স্যার, আমার মনে হয় শিহাবকে অগ্নি ওই মেরেছে। আপনি পাঠিয়েছেন অগ্নিকে ফলো করার জন্য, আর সেটা কোনোভাবে সেটা অগ্নি চৌধুরী জেনে যায়। এরপর আর কি অগ্নি চৌধুরীর হাতে মরতে হয়? আপনি তো অগ্নি চৌধুরীকে খুব ভালো করেই চিনেন, কত হিংস্র ও নরক যন্ত্রণা দিয়ে শত্রুদের বিনাশ করে। শক্তির দিক থেকে ও সবার থেকে অধিক মাত্রায় এগিয়ে। উনি লোকটি আর কিছু বলতে পারেনি। এক প্রকার লুটিয়ে পড়ে ফ্লোরে। সাদা টাইলস পুরোটা রক্তে ভেসে যায়। মনে হচ্ছে এখানে কুরবানির গরু জবাই করা হয়েছে। তবে আজ গরু নয়, মানুষের গলা কেটা হয়েছে। লোকটা ফ্লোরে লুটিয়ে পড়ার কিছু মুহূর্তেই নিঃশ্বাস ত্যাগ করে। রায়ান হাতের ছুরিটা লাশটার উপর ফেলে দিয়ে রেগে বলে, শালা, আমার লোক হয়ে অগ্নি চৌধুরীর গুণগান গাইছিস? যে আমার চরম শত্রুকে তার শক্তির প্রশংসা করছিস শালা? রায়হান গিয়ে চেয়ারে বসে কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর গার্ডের উদ্দেশ্যে বলে, অগ্নি চৌধুরীর বউ কোনো ভার্সিটিতে পড়ে? গার্ড, টরেন্টো ভার্সিটি। রায়হান, ছুটি হয় কয়টার সময়? গার্ড, সেটা তো নিশ্চিত না স্যার।
রায়হান, কাল তোরা ওকে ফলো করবি। যখন ওর ভার্সিটি ছুটি হবে ঠিক তখন আমাকে ফোন দিবি, আমি কাছেই থাকব। গার্ড, জি স্যার। রায়হান একটা বিকৃত হাসি দিয়ে ওয়াইনের গ্লাসটা ঘোরাতে ঘোরাতে বলে, আমি তোর শেষ দেখতে চাই। তোর ধ্বংস দেখতে চাই আমি অগ্নি চৌধুরী, শুধুমাত্র তোর ধ্বংস। অগ্নি চেয়ারে বসে একটা গোলাকার পাথর ঘোরাতে থাকে। সামনে ইউবি, রায়ান বিরক্তি নিয়ে বসে আছে আর আরিফ চিন্তিত ভঙ্গিতে। সকল নির্বিতা ভেঙ্গে রায়ান ঠান্ডা কণ্ঠ বলে, বিশ্বাস কর ভাই, রফিক নামের কোনো ব্যক্তি ইয়ানার চেনা জানার মতো নেই। ইয়ানার বাড়ির এলাকা এমনকি পার্শ্ববর্তী এলাকায় যত রফিক আছে সবাইকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়ানাকে চিনে কি না। কিন্তু আশ্চর্যের বিষয় হল কেউ ইয়ানাকে চিনে না। অগ্নি গম্ভীর আওয়াজে বলে, ভালোভাবে খুঁজেছিস? রায়ান, সত্যি বলছি ভাই, সর্বোচ্চ চেষ্টা করেছি। আর আমি একজন গোয়েন্দা কর্মকর্তা, এইসব কেস কত সলভ করছি। এখন যেই ব্যক্তির অস্তিত্ব নেই তাকে কিভাবে খুঁজে বের করব? আচ্ছা রফিক লোকটা ইয়ানাকে কি করেছে, তুই কেন ওর খুঁজে এত দেওয়া না? অগ্নি, সেটা তোদের না জানলেও চলবে। আগামী মাসে বাংলাদেশ যাব। এখন যেতে পারব না, প্রচুর কাজ আছে। ইউবি, রায়ান, আরিফ অবাক হয়ে অগ্নির দিকে তাকায়। ইউবি, সামান্য এক লোকের খুঁজে তুই বাংলাদেশ যাবি? রায়ান, আর গেলেও সমস্যা নেই, আমরাও যাব। এক হিসেবে আমার ভালো হব। এই উছিলাই আমি সুমুকে বিয়ে করে নিব। ইউভি, শক্কত্তর। একজনে যাচ্ছে কারোর জীবন নিতে, আরেকজনে যাচ্ছে বিয়ে করতে। রায়ান, বিয়েত আমি বাংলাদেশে গিয়ে করেই ছাড়ব, দেখে নিস। শুধু তোরা পাশে থাকলেই হবে। ইউভি, ওকে ভাই, পাশে আছি। যদি সুমুর বাবা রাজি না হয়? রায়ান, রাজি করিয়ে নিব। তারা আর ও কিছুক্ষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে। রাতে অগ্নি রুমে এসে দেখে ইয়ানা ঘুমিয়ে আছে। ফ্রেশ হয়ে কাছে গিয়ে জড়িয়ে ধরলে বুঝতে পারে ইয়ানা এখন ও জেগে আছে। অগ্নি এসেছে জেনেও ইয়ানার কোনো রেসপন্স না পেয়ে অনুমান করে ফেসবুকের ঘটনাটা নিয়ে গাল ফুলিয়ে রেখেছে। শরীর ক্লান্ত থাকায় এই নিয়ে আর ঘাটাঘাটি করেনি। প্রতিদিনকার অভ্যাসমতো ইয়ানাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কোনো এক গুরুত্বপূর্ণ কাজে অগ্নি ভোর সকালেই বেরিয়ে যায়। ইয়ানা ব্রেকফাস্ট করে ড্রাইভার নিয়ে ভার্সিটিতে যায়। আজ ভার্সিটিতে মাত্র 3টা ক্লাস করিয়েছে। ছুটির পর মীরা আর ইয়ানা একটা ক্যাম্পাসে বসে। মীরা ইয়ানার দিকে তাকিয়ে বলে, তুমি সুখে আছো তো ইয়ানা? মীরার এমন প্রশ্নে ইয়ানা অবাক হয়ে যায়। সেই অবাকের রেশ নিয়ে মীরাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ আমি তো সুখেই আছি, বাট তুমি হঠাৎ এই প্রশ্ন করলে কেন? মীরা একটা নিঃশ্বাস ফেলে বলে, না এমনি ইচ্ছে হলো তাই জিজ্ঞাসা করেছি। ইয়ানা কিছু বলতে যাবে তখন তাকিয়ে দেখে জিওন নামক ছেলেটা তাদের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। ইয়ানার কিছুটা অস্বস্তি ফিল হলে মীরার উদ্দেশ্যে বলে, মীরা চলো এখান থেকে চলা যায়। দেখো জিওন ছেলেটা কিভাবে তাকিয়ে আছে তীর্যকভাবে। আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। মীরা, হ্যাঁ চলো। তোমার গাড়ি তো আর ওপরে আসবে। চলো পাশের পার্ক থেকে ঘুরে আসি। এইটা পার্ক হলেও কোনো অশ্লীলতা নেই। বাচ্চারা আর বৃদ্ধারা এসে সময় কাটায় এখানে। চলো ওইখানে যাই। ইয়ানা, না মীরা, আমি যাব না। উনাকে না জানিয়ে গেলে পরে রাগ করবে। ইয়ানার চিন্তাযুক্ত মুখ দেখে মীরা ফিক করে হেসে দেই। এরপর নিজের হাসিটাকে থামিয়ে বলে, এত ভয় পাওয়ার কি আছে? জামাই যখন রাগ করবে তখন 2টা টুসটাস চুম্মাহ দিয়ে দিবে। দেখবে জামাইয়ের রাগ ফুরুত। ইয়ানা কিছুটা অস্বস্তির মধ্যে পড়ে যায়। মীরা এইসব তোয়াক্কা না করে ইয়ানার হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যায়। যেহেতু পার্কটা ভার্সিটির কাছে তাই আসতে মাত্র 10 মিনিট সময় লেগেছে। ইয়ানা ভিতরে ঢুকতে যাবে এমন সময় কেউ তার সামনে চলে আসে। ইয়ানা আর মীরা সেদিকে তাকিয়ে দেখে। চলবে। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজামনি। পর্ব 24। যেহেতু পার্কটা ভার্সিটির কাছে তাই আসতে মাত্র 10 মিনিট সময় লেগেছে। ইয়ানা ভিতরে ঢুকতে যাবে এমন সময় কেউ তার সামনে চলে আসে। ইয়ানা আর মীরা সেদিকে তাকিয়ে দেখে একটা লোক মাস্ক পরা। ইয়ানা কিছুটা কপাল কুঁচকে বলে, রাস্তায় হাঁটতে গেলে দেখে শুনে হাঁটতে হয়, পথ আটকেছেন কেন এইভাবে? লোকটা তীর্যক চোখে ইয়ানার দিকে তাকায়, এরপর স্বাভাবিক হয়ে বলে, সরি ম্যাম, খেয়াল করিনি, ভুলে চলে এসেছি। কিছু মনে করবেন না। ইয়ানা বিরক্তি নিয়ে বলে, বাট আপনি বাঙালি? লোকটা, হ্যাঁ ম্যাম। এরপর লোকটা নিজের মাস্কটা ঠিক করে চলে যায়।
ইয়ানা আর মীরা ও পার্কের ভিতরে প্রবেশ করে। প্রবেশ করলেই গেইটের সামনে দেখতে পায় কি কুইন্স পার্ক লিখা। পার্কটি একটি ওভাল আকৃতির এবং এটি ইউনিভার্সিটি অব টরন্টোর বিভিন্ন ভবন দ্বারা পরিবেষ্টিত। এটি শহরের ব্যস্ত এলাকায় একটি সবুজ ও শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে। আর সবচেয়ে প্রধান আকর্ষণ হল পার্কের কেন্দ্রে অবস্থিত অন্টারিওর আইনসভা ভবন, অন্টারিও লেজিসলেটিভ বিল্ডিং, পার্কটির একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও পার্ক জুড়ে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের মূর্তি। পার্কের চারপাশে রয়েছে প্রশস্ত হাঁটার পথ, ছায়াদানকারী গাছপালা এবং বসার বেঞ্চ, যা স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য একটি আদর্শ বিশ্রামস্থল। ইয়ানা এইসব দেখেছে ঠিক, কিন্তু মনে হচ্ছে তাদের কেউ অনুসরণ করছে, আর সেটা অনেক আগে থেকেই। ইয়ানা বিষয়টা মীরাকে জানানোর জন্য তার দিকে তাকিয়ে বলে, মীরা, তোমার মনে হচ্ছে না কেউ আমাদের ফলো করছে? মীরা হাসি দিয়ে বলে, এখানে আমাদেরকে ফলো করতে যাবে? আশ্চর্য! তোমার কোথাও ভুল হচ্ছে। এখানের কেউ চিনে নাকি আমাদের? এইটা তোমার মনের ভুল। ইয়ানা মলিন হাসি দিয়ে বলে, হয়ত। মীরা ইয়ানার হাত ধরে বলে, চলো ওই নির্জন পাশটার কাছে যায়। ওইখানে স্যার জন এ ম্যাকডোনাল্ড, কানাডার প্রথম প্রধানমন্ত্রী, রানী ভিক্টোরিয়া, কিং এডওয়ার্ড সপ্তম, জর্জ ব্রাউন, শিক্ষা সংস্কারক, স্যার জেমস প্লিনি হুইটনি, অন্টারিওর প্রাক্তন প্রধানমন্ত্রী, এদের মূর্তি আছে। মীরা সেই দিকে তাকিয়ে বলে, জায়গাটা কেমন নীরব দেখাচ্ছে, যাওয়ার প্রয়োজন নেই। মীরা, তুমি এত ভীতু কেন ইয়ানা? আর আসব নাকি? যদি আর না আসি সারা জীবন আফসোস থেকে যাবে, কেন গিয়ে ওদের মূর্তিগুলো দেখলাম না। আমি তো এমনিতেও এখানে আর মাত্র 2 মাস আছি। আর আশা হবে না, চলো দেখে আসি। ইয়ানা এক প্রকার বাধ্য হয়ে সেখানে যায়। তবুও কেন জানি মনটা খচখচ করছে। কিন্তু কেন অগ্নিকে বলে না আসার কারণে? ইয়ানা আর মীরা এগিয়ে যায়। তারা একটা গাছের পাশে আসতেই সামনে 2টা ছায়া দেখতে পায়। ইয়ানা সাহস রেখে সেই ছায়াটা অনুসরণ করে সামনে তাকাতেই দেখতে পায় 2টা ছেলে। ইয়ানা কিছু বলতে যাবে, তার আগেই মুখ চেপে ধরে। একটা বিলাসবহুল কাউচ দিয়ে ঘেরা রুমে বসে অগ্নি তার শত্রুদের সাথে চুক্তিবদ্ধ করছিল। অপর পাশের লিডার খন্দকার সিগারেটের ধোঁয়া উড়িয়ে অগ্নির দিকে তাকিয়ে বলে, গ্রামটা আমার নামে দিয়ে দে, তোকে তার পারিশ্রমিক দিব। তুই গ্রামের দায়িত্ব নিয়েছিস, ভালো কথা, এইটা আমাকে দিয়ে দে। এখানে আমি একটা কারখানা করব। কিন্তু তোর অধীনে থাকলে সেটা কোনোদিন সম্ভব না। অগ্নি গম্ভীর হাসি দিয়ে বলে, প্রথমত আরেকবার তুই সম্বোধন করলে জবান ছিঁড়ে আনব। আর দ্বিতীয়ত, টাকার ভিখারি মনে হয় আমাকে তোমার খন্দকার? তোমার মতো 10টা খন্দকারকে আমি কিনতে পারব, সেই ক্ষমতা আমার আছে। কত দিবে তুমি? 1 কোটি, 5 কোটি? এরপর অগ্নি বাঁকা হাসি দিয়ে বলে, আমার বডিগার্ডরা কোটি টাকার গাড়ি দিয়ে যাতায়াত করে। টাকার দরকার পড়লে তুমি আমার থেকে নিও। নেক্সট টাইম যাতে গ্রাম নিয়ে আর চুক্তিতে বসতে না হয়। গ্রাম এইটা আমার অধীনেই থাকবে, না আতিক আর রানবীর নিতে পারবে, আর না তুমি খন্দকার। এখানে গ্রামের লোকের একমাত্র রোজগার হল ফসল করা, আবাদ করা। আর তাদের রিজিক নষ্ট করে তোমাদের এখানে কারখানা করতে দিব না। যদি আমার উপরে যাওয়ার চেষ্টা করো তাহলে। অগ্নি একটা রহস্যময় হাসি দেই। খন্দকার রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। কিন্তু সিংহের সামনে রাগা নিতান্তই বোকামি। খন্দকার একটা তাচ্ছিল্য হাসি দিয়ে অগ্নির দিকে তাকিয়ে বলে, এত মায়া ওদের প্রতি তোমার? তুমিও কিন্তু আমাদের থেকে কম না, বরং আমাদের থেকে বেশি। অগ্নি, আমি মানুষ বুঝে কাজ করি, তোদের মতো কুকুরের ন্যায় ঝাঁপিয়ে পড়ি না। খন্দকার, কোথা থেকে আসলো এইসব মানবতা? বুয়ের ভালোবাসা পেয়ে কি সব ভুলে গিয়েছ? বুকি ডোজ একটু বেশি দেই নাকি? অগ্নি, অবশ্যই দেয়। কেন দিবে না? বিয়ে করা বউ তো আমার দেওয়াটাই স্বাভাবিক। বউ তো তোমারও আছে। তোমার বউ তোমাকে মানবতা শিখাতে পারে না। খন্দকার, আমার বউ তো নামকরা নর্তকী ছিল, তোমার বউ কি? সাথে সাথে অগ্নি ওয়াইনের গ্লাসটা ভেঙে খন্দকারের গলায় চেপে ধরে হুঙ্কার দিয়ে বলে, খবরদার আমার বুয়ের পাশে এইসব বেহায়া শব্দ লাগাবে না। ও এক পবিত্র ফুল, তোর বুয়ের মতো অপবিত্র নয়। হঠাৎ অগ্নির ফোন বেজে উঠে। খন্দকার ইশারা দিয়ে দেখায় যে তার ফোন বাজছে। অগ্নি খন্দকারের গলা থেকে ভাঙ্গা টুকরাটা নামিয়ে রক্তচোখে তাকায় তার দিকে। এরপর রিসিভ করে বলে, হ্যাঁ বল। গার্ড আতঙ্কিত সুরে বলে, স্যার, ম্যামকে কোথাও খুঁজে পাচ্ছি না। কথাটা কানে ঢুকতেই মনে হচ্ছে হৃদয়ে কেউ ধারালো সূচ ঢুকিয়ে দিয়েছে। পুরো শরীরের রক্ত হিম শীতল হয়ে পড়ে। অগ্নি ফোন কেটে দিয়ে সোজা গাড়িতে চেপে বসে।
কিছু মুহূর্তের ব্যবধানে শা শা করে গাড়ি চলতে থাকে। খন্দকার ক্ষত জায়গায় টিস্যু চেপে ধরে অগ্নির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জীবনের প্রথম সে অগ্নি চৌধুরীর মুখে ভয়ের আভাস দেখেছে। কিন্তু সেটা কেন? অন্ধকার আর আলোর সংমিশ্রণে এক বদ্ধ ঘর। পিট পিট করে চোখ খোলে ইয়ানা। মনে হচ্ছে হাত দুইটা ব্যথা করছে। নাকে কেমন ভ্যাপসা গন্ধ এসে বাড়ি খাচ্ছে। মাথাটা প্রচণ্ড ধরে আছে। মনে হচ্ছে ব্যথায় রগ ছিঁড়ে যাবে। ইয়ানা ভালোভাবে চারপাশে তাকিয়ে দেখে খোলা এক পুরনো রুম। দেখে মনে হচ্ছে এটা অনেক দিনের পুরনো। এক পাশে কয়েকটা পুরনো বই রাখা আছে শুধু। আর ডান পাশে পুরনো মূর্তি। হঠাৎ করে নিজের সজ্ঞানে ফিরে আসে। মনে পড়ে একটা রুমের সামনে আসলে কেউ তাদের মুখ চেপে ধরে, এরপর তার আর কিছু মনে নেই। ইয়ানা আতঙ্ক নিয়ে মীরাকে খুঁজতে থাকে। পাশে তাকিয়ে দেখে মীরা একটা চেয়ারে বাঁধা, গান হারিয়ে চেয়ারে বসে মাথাটা এক সাইড দিয়ে হেলে পড়ে আছে। ইয়ানা নিজের হাতটাকে সামান্য মুচড় দেয় খোলার জন্য। কিন্তু নিজের কাজে সে ব্যর্থ। ইয়ান ধীর সুরে মীরাকে ডাকতে থাকে। মীরা, মীরা, এই মীরা, শুনছ? ইয়ানা এইভাবে অনেকক্ষণ ডাকতে থাকে। কিন্তু মীরার কোনো রেসপন্স নেই। কিন্তু সে হাল ছাড়ে না, একইভাবে ডাকতে থাকে। কিন্তু এইবার যেন ইয়ানার ডাক ওর কান পর্যন্ত পৌঁছায়। মীরা ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করে। মাথাটা প্রচণ্ড ধরে আছে। মীরা মাথায় হাত দিয়ে চারপাশের অবস্থা দেখে আটকে উঠে। আতঙ্কে ইয়ানার দিকে তাকিয়ে বলে, ঠিক আছো তুমি? কিছু হয়নি তো তোমার? আমি দুঃখিত ইয়ানা, আমার কারণে তোমাকে এই অবস্থায় পড়তে হয়েছে। যদি আমি জেদ ধরে না আনতাম তাহলে এমন বিশ্রী অবস্থায় তোমাকে পড়তে হতো না। ইয়ানা, এইসব বাদ দাও মীরা। এখন এইসব বলার সময় নয়। বিপদ সংবাদ দিয়ে আসে না। আমাদের এখান থেকে বের হতে হবে। মীরা, কিন্তু কিভাবে বের হব? আমাদের হাত তো দড়ি দিয়ে বাঁধা। মীরার কথা শুনে ইয়ানা কিছুক্ষণ ভাবে। এরপর কিছু একটা মনে পড়তেই ফিক করে হেসে দেই। ইয়ানার এমন হাসি দেখে মীরা অবাকের চরম পর্যায়ে। যেমন জামাই তেমন বউ। মীরা আশ্চর্য হয়ে বলে, কি হলো, হাসছ কেন? তোমার এই বিপদে হাসতে ইচ্ছে করছে? ইয়ানা নিজের হাসি থামিয়ে বলে, কত বড় আহাম্মক হলে শুধু হাত বেঁধেছে। আরে ভাই, পাটাও বেঁধে দিয়ে যেতি। এখন তো আমি চেয়ার নিয়ে হেঁটে হেঁটে তোমার কাছে যেতে পারব। চেয়ারটার দিকে তাকিয়ে দেখো, একদম হালকা আর একদম পুরনো। ইয়ানার কথায় মীরা হালকা হেসে সম্মতি জানায়। এরপর ধীরে ধীরে সে ইয়ানার কাছে এসে ইয়ানার পিছনে ঘুরে বসে। পিছনে নিজের বাঁধা হাত দিয়ে ইয়ানার হাতের বাঁধন খুলে দেই। ইয়ানা চেয়ার থেকে উঠে পিছনে গিয়ে মীরার হাতের বাঁধন ও খুলে ফেলে। ইয়ানা, এইবার এইখান থেকে পালাতে হবে মীরা। মনে হচ্ছে আমরা পার্কেই আছি। মীরা, হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। মীরা আর ইয়ানা যখন দরজা পার করতে নিবে তখন তাদের রাস্তা একজনে আটকে দেই। ইয়ানা তাকিয়ে দেখে এটা সেই লোক যে তাদের সামনে এসে দাঁড়িয়েছিল। তার মানে ভুলে নয়, ইচ্ছে করে দাঁড়িয়েছিল। চট করে ইয়ানা লোকটার দিকে তাকায়। লোকটা বিশ্রী ভাষা দিয়ে তাদের দিকে এগিয়ে আসতে নিবে, ঠিক সেই সময় ইয়ানা লোকটার অন্ডকোষে লাথি মারে। লোকটা চিৎকার দিয়ে ব্যথায় বসে পড়ে। ইয়ানা রেগে চিবিয়ে চিবিয়ে বলে, যখন নিজের স্বামীর ভবিষ্যৎ অন্ধকার করতে পরোয়া করেনি তখন তুই কোনো মাল। লোকটার লুটিয়ে পড়ার সুযোগে নিয়ে ইয়ানা মীরার হাত ধরে এক দৌড়ে দেয়। লোকটা বসে থেকেই কিছু লোককে ডাক দিয়ে বলে, এই দুইটাকে ধরে। শালীদের তেজ অনেক। এই অগ্নি চৌধুরীর বউয়ের তেজ মেটাতে চাই। শরীর যখন ছিঁড়ে খাপ তখন বুঝবে। ইয়ানা আর মীরাকে পাইকে লোকগুলো ধরার আগেই তারা রুম থেকে বাহিরে বের হয়ে যায়। লোকটা ব্যথা নিয়ে ইয়ানা আর মীরার পিছনে দৌড় লাগায়। যেহেতু লোকটা একটা ছেলে আর ইয়ানা তারা মেয়ে, সেই হিসেবে মেয়েদের তুলনায় ছেলেটা দ্রুত দৌড় দিতে পারবে। ছেলেটা ইয়ানার পিছনে দৌড় দিতে দিতে বলে, শুধু একবার ধরতে পারি তোর শরীরকে, যদি না ছিঁড়ে খেয়েছি তাহলে আমি আর কোনো মেয়েকে বিরক্ত করব না। ইয়ানা এইসব পাত্তা না দিয়ে নিজের মতো করে দৌড়াতে থাকে। হঠাৎ এক প্রশস্ত বুকে গিয়ে ধাক্কা খায়। ইয়ানা ভয়ে চোখ মুখ খিচে দেখে নিজস্ব পরিচিত এক আপন মুখ। একদম শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ইয়ানা অগ্নিকে জাপটে ধরে। মনে হচ্ছে কোনো এক ভয়ানক যুদ্ধ থেকে সে ফিরত এসেছে। আর সেই যুদ্ধের এক ফোঁটা তৃপ্তির পানি হচ্ছে এই বুক, এই ব্যক্তিটি। ইয়ানা অগ্নিকে জাপটে ধরে, কিন্তু অগ্নি স্পর্শ করে না। সে আরিফের দিকে কিছু একটা ইশারা করে ইয়ানার বাম বাহুতে শক্ত করে চেপে ধরে গাড়িতে নিয়ে বসায়। এরপর অগ্নি মীরার দিকে তাকিয়ে বলে, যাও মীরা, ইয়ানার সাথে ব্যাক সিটে বসো গিয়ে।
অগ্নির চোখ অসম্ভব লাল হয়ে আছে। হাতের রগগুলো ভেসে নীল আকার ধারণ করেছে। লোকগুলোর যে আর নিস্তার নেই সেটা মীরা ভালোভাবেই বুঝেছে। মীরা মুচকি হাসি দিয়ে ইয়ানার পাশে বসে পড়ে। আর এইদিকে ইয়ানা ভয়ে অগ্নির দিকে তাকাতে পর্যন্ত পারছে। লোকটা আজ তার উপর ভীষণ রেগে আছে। কিন্তু উনি কিভাবে জানলেন আমি ওইখানে আছি? অগ্নি মীরাকে হোস্টেলে নামিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে যায়। অগ্নিকে এই প্রথম এত স্পিডে গাড়ি চালাতে দেখছে ইয়ানা। উনি শান্ত মানে ঝড়ের পূর্বাভাস। এইভাবে গাড়ি চালালে তো যেকোনো সময় অ্যাক্সিডেন্ট করব। ইয়ানা ভয় নিয়ে অগ্নির উদ্দেশ্যে বলে, একটু ধীরে চালান না। এইভাবে চালালে তো অ্যাক্সিডেন্ট হবে। ইয়ানার কথা কানে প্রবেশ করতেই গাড়ির স্পিড আর ও বাড়িয়ে দেই। ইয়ানা ভয়ে কাপড় খামচি দিয়ে ধরে। আল্লাহ জানি না আজ কপালে কি আছে। অনেকক্ষণ পর অগ্নির গাড়িটা এসে পার্কিং এরিয়ার মধ্যে এসে থামে। অগ্নি গাড়ি থেকে নেমে পরনের কোটটা খুলে সিটের উপর ছুঁড়ে ফেলে। এরপর দরজা খুলে ইয়ানার হাত চেপে ধরে গাড়ি থেকে নামায়। রাগে ওর পুরো শরীর কাঁপছে। এত জোরে ধরায় ইয়ানা মিহি সুরে বলে, ব্যথা পাচ্ছি। অগ্নি আর ও জোরে চেপে ধরে বাড়ির ভিতরে নিয়ে যায়। এরপর বেডরুমে নিয়ে গিয়ে ইয়ানার ডান গালে এক থাপ্পড় লাগায়। ইয়ানা তাল সামলাতে না পেরে বিছানায় গিয়ে ছটকে পড়ে। মনে হচ্ছে পুরো মাথা ঘুরছে। এখন ও ইঙ্গান হারিয়ে ফেলবে। ইয়ানার ভাবনার মাঝে অগ্নি ইয়ানার বাহু চেপে ধরে বিছানা থেকে হেঁচকা টান মেরে তোলে। আরেকটা থাপ্পড় দিতে যাবে ইয়ানা মুখ খিচে ফেলে। অগ্নি নিজের হাত নামিয়ে ফেলে। এরপর রাগ মিটার জন্য পাশে থাকা ফ্লাওয়ার টপটা আছাড় মারে। সাথে সাথে টপটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ইয়ানা যেন তবদা লেগে তাকিয়ে আছে। কোনো অনুভূতি নেই ভিতরে। অগ্নির এত ভয়ানক রাগ সে হতভম্ব। গাল ব্যথায় টনটন করছে। অগ্নি ঘরের অনেক জিনিস ভাঙার পর চিৎকার দিয়ে বলে, বালের থাপ্পড় ও দিতে পারি না। এক থাপ্পড় দিলে নিজের ওই কলিজা কেঁপে উঠে। আঘাত করতে গেলে নিজের হৃদয় ওই ছিন্ন বিচ্ছন্ন হয়ে যায়। অসহ্যকর অনুভূতি সব। এরপর ইয়ানার দিকে তাকিয়ে রেগে বলে, কেন গিয়েছিলে পার্কে আমাকে না জানিয়ে? তুমি জানো আজ কি হতে পারত? এই লোকগুলো কত বড় নরখাদক তোমার ধারণা আছে? যদি একবার ভালোভাবে নিজের দখলে পেত তাহলে ছিঁড়ে ফেলত। কথাটা নিজে বলে নিজেই যেন আটকে উঠে। অগ্নি ধীরে গিয়ে বিছানায় বসে। বিছানার চাদর খামচি দিয়ে ধরে বলে, আমার চোখের সামনে থেকে যাও ইয়ানা। এখনই এন্ড খুব দ্রুত। না হলে আমি তোমার কি করব নিজেও জানি না। ইয়ানার কোনো রেসপন্স না পেয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে অগ্নি পুনরায় একই মেজাজে বলে, কি হলো কি বলেছি শুনতে পাচ্ছ না? যেতে বলেছে আমার সামনে থেকে। না হলে কিন্তু। অগ্নি আর কিছু বলতে পারে না, তার আগেই চুপ হয়ে যায়। নিজের ঠোঁটের উপর নরম স্পর্শ অনুভব করে সামনে তাকায়। দেখে ইয়ানা তার দিকে ঝুঁকে নিজের নরম স্পর্শ তার ঠোঁটে বিলিয়ে দিয়েছে। এই প্রথম ইয়ানা নিজে থেকে স্পর্শ করেছে। স্বেচ্ছায় তাকে আলিঙ্গন করেছে। অগ্নির রাগ কমেনি। তাই ইয়ানাকে নিজের থেকে ছাড়াতে চাই। অগ্নি নিজের দুই হাত দিয়ে ইয়ানাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কিন্তু ইয়ানা অগ্নির শর্টের কলারে ধরে ঠোঁট আরও গভীরভাবে চেপে ধরে। অগ্নি না আটকাতে পারছে আর না ইয়ানাকে ছেড়ে দিতে মন সায় দিচ্ছে। ইচ্ছে করলে এক ঝটকায় ইয়ানাকে ছাড়িয়ে নিতে পারে, কিন্তু কেন জানি সেটা একদম ইচ্ছে করছে না। অগ্নি ইয়ানার কোমর চেপে ধরে ইয়ানার ঠোঁটে দাঁত বসিয়ে দেয়। ইয়ানা হালকা আর্তনাদ করে ছেড়ে দিতে চায়, কিন্তু এইবার অগ্নি ভালোভাবে চেপে ধরে। এরপর ইয়ানাকে নিজের উরুর উপর বসিয়ে ঠোঁট দুটি আঁকড়ে ধরে। পরপর দন্তের ঘর্ষণে ইয়ানার নাজেহাল অবস্থা। কিন্তু কিছু মুহূর্ত হলে আগের মতো সেই রাগ আর খত করা স্পর্শ নেই। এমনভাবে চুমু খাচ্ছে মনে হচ্ছে ইয়ানা কোনো বাচ্চা, সে ব্যথা পাবে। প্রায় 10 মিনিট পর অগ্নি ইয়ানাকে ছেড়ে দেয়। ইয়ানা অগ্নির উরুর উপর বসেই মাথা নিচু করে চুপ হয়ে থাকে। গোলাপি ঠোঁটগুলোর মধ্যে লাল ছোপ ছোপ দাগ হয়ে গিয়েছে। অগ্নি ইয়ানার লাজুক মুখটা চিবুক ধরে উপরে তোলে। এরপর ঠান্ডা সুরে বলে, চোখ খুলো ইয়ানা। অগ্নির আদেশে ইয়ানা চোখ খোলে। এরপর অগ্নির চোখে চোখ রেখে তাকায়। অগ্নি নিচের ঠোঁট কামড়ে হালকা হাসে। অগ্নির হাসি দেখে ইয়ানা মোহিত দৃষ্টিতে তাকায়। লোকটাকে হাসলে কি সুন্দর দেখায়। ইয়ানা অগ্নির দিকে তাকিয়ে মিহি সুরে বলে, রাগ কমেছে আপনার? অগ্নি ইয়ানার কপালে চুমু খেয়ে বলে, মেডিসিন পছন্দ হয়েছে। এইটা আমি সবসময় চাই। ইয়ানা লজ্জায় মুখ লোকায়।
একটু আগের কাহিনী মনে পড়তেই পুরো মুখ রক্তিম বর্ণ ধারণ করে। ইয়ানাকে এমন লজ্জা পেতে দেখে অগ্নি বলে উঠে, তোমাকে এইসব লজ্জা মানাই না। আর কেন মানাই না সেটা নিশ্চিত রিপিট করে ভেঙ্গে বুঝাতে হবে না। ইয়ানা নিচের দিকে তাকিয়ে বলে, চিহহ ঠোঁট কাটা নির্লজ্জ লোক। অগ্নি বিছানায় হেলান দিয়ে বসে। এরপর 2 হাত বুকে গুজে দিয়ে ভ্রু নাচিয়ে বলে, আমি তো ভেঙ্গে বুঝাইনি, তাহলে ঠোঁট কাটা হলাম কিভাবে? ইয়ানা, ইঙ্গিত তো দিয়েছেন। অগ্নি মৃদু হাসে। এরপর ইয়ানাকে কোমল সুরে বলে, কাছে আসো আমার উ। ইয়ানা চোখ বড় বড় করে তাকায়। এরপর কপাল ভাঁজ করে বলে, আবার কি করবেন? আপনার মতলব ভালো না। অগ্নি একই ভঙ্গিতে ইয়ানার দিকে তাকিয়ে বলে, আমি যদি কিছু করি তুমি আটকাতে পারবে? তুমি যদি আমার কাছ থেকে 1000 মাইল দূরে ও থাকো, আমার যদি ইচ্ছে হয় তাহলে তোমার আটকানোর ক্ষমতা নেই। কিছু করব না, কাছে আসো। ইয়ানা অগ্নির কথা শুনে বিশ্বাস করে তার কাছে যায়। অগ্নি বিছানায় ইশারা দিয়ে বলে, পাশে বসো আমার। ইয়ানা তাই করে। ইয়ানা বসতেই অগ্নি নিজের বাহু ধারা ইয়ানাকে আলিঙ্গন করে। এরপর ইয়ানাকে নিজের সাথে মিশিয়ে বলে, কথা দাও ইয়ানা, আমাকে না জানিয়ে আর কখনো কোথাও যাবে না। তোমাকে ছাড়া এক মুহূর্তের জন্য আমি পাগল হয়ে যাই। যদি কোথাও যেতে ইচ্ছে হয় তাহলে আমাকে জানাবে, আমি পাঠাব তোমায় সুরক্ষার সাথে, যাতে তোমার শরীরে একটা আঁচও না পড়ে। তোমার কিছু হলে আমি শেষ হয়ে যাব জান। অগ্নির ব্যাকুলতা দেখে ইয়ানা গভীর শ্বাস ফেলে। যাব না, আর আপনার অনুমতি ছাড়া। কিন্তু জানি না লোকগুলো আমার আর মীরার পিছু কেন নিয়েছে। আমি তো ওদের কখনো দেখিনি, ইভেন চিনিও না। আচ্ছা, ওদের নিয়ে একটা পুলিশ ফাইল করলে কেমন হয়? ওই মাস্ক পরা লোকটা আমাকে কি বিশ্রী কথা বলছিল, ছিহ। ওকে রিমান্ডে দেওয়া দরকার। অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, ওর ব্যবস্থা হয়ে গিয়েছে। ওদের চিনা জানার প্রয়োজন নেই। ওরা একটা গ্যাংয়ের লোক। ওদের লিডার ওই 100টা মেয়ে নিয়ে ফুর্তি করে তাদের চেলাপেলা খারাপ ভাষা বলবে, স্বাভাবিক। ইয়ানা অবাক হয়ে বলে, ওদের ব্যবস্থা হয়ে গিয়েছে মানে? কি করেছেন ওদের সাথে? অগ্নি, পুলিশ। পুলিশের হাতে তুলে দিয়ে এসেছে আরিফ। ইয়ানা, ওহো আচ্ছা। আপনি কিভাবে জানেন ওরা গ্যাংয়ের লোক? অগ্নি, আরে আশ্চর্য, আমি এখানে কি নতুন নাকি? এখানে আমি বড় হয়েছি, পড়াশোনা করেছি। এখন একজন সফল ব্যবসায়ী জানাটা কি স্বাভাবিক নয়? ইয়ানা, হ্যাঁ তা ঠিক। সেজন্য আমি এইসব গ্যাং মাফিয়াদের দেখতে পারি না। 2 চোখে সহ্য করতে পারি না ওদের। অগ্নি শীতল চোখে ইয়ানার দিকে তাকিয়ে বলে, কেন মাফিয়াদের ঘৃণা করো? ইয়ানা, সেটা অনেক বড় কাহিনী। অগ্নি, শুনি। ইয়ানা অগ্নির দিকে চোখ তোলে তাকায়। এরপর একটা নিঃশ্বাস ছেড়ে বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমরা চট্টগ্রামে থাকতাম। আব্বু ঢাকা ব্যবসা করত, বাট আমরা পুরো ফ্যামিলি ছিলাম চট্টগ্রামে। আমার দাদুর বাড়ি কিন্তু চট্টগ্রামে। অবশ্য এখন দাদু কেউ নেই। রুই মাত্র ক্লাস 1-এ পড়ে। আমি একদিন স্কুল থেকে আসার পথে শুনে কয়েকজন মহিলা বলছিল গ্রাম থেকে নাকি ছোট বাচ্চা তোলে নিয়ে যাচ্ছে পাচার করার জন্য। এইটা নিয়ে পুরো গ্রামের বাচ্চারা বাহিরে বের হওয়া বন্ধ করে দেয়। তাদের খেলাধুলা, আনন্দ, তাদের শৈশব তাদের থেকে ছিনিয়ে নেই। 1 মাস এমন চলতে থাকে। এরপর হঠাৎ বন্ধ হয়ে যায়। এখন আর কেউ হারিয়ে যাচ্ছে না। সবাই ভেবেছে তারা হয়তো চলে গিয়েছে। তাই আবার তারা বাচ্চাদের স্কুলে পাঠাতে শুরু করে। বাচ্চারা খেলাধুলা করতে থাকে যেমনটা তাদের করার কথা। এইভাবে চলে যায় 15 দিন। কিন্তু হঠাৎ একদিনের নিউজে 10 জন বাচ্চা নিখোঁজ। সংবাদটা গ্রামের গলিতে গলিতে ছড়িয়ে পড়ে। যারা গরিব তাদের ভাঙ্গা দরজা, ঘরের জানালা ভাঙ্গা। তারা এইসব ভাঙ্গা দরজা জানালা দিয়ে ঢুকে বাবা মায়ের গলায় ছুরি ধরে ঘুমন্ত বাচ্চাকে মায়ের বুক থেকে টেনে নিয়ে যেত। এক একজনের চাপা আর্তনাদ মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছে। স্থানীয় পুলিশকে তারা ক্ষমতার জোরে জিম্মি করে রেখেছে। আবার কেউ টাকার লোভে মাফিয়াদের সাথে হাত মিলিয়েছিল। পুরো গ্রামে এক আঁধারের ছায়া নেমে আসে। আমাদের বাড়িতে একবার ঢুকতে চেয়েছিল রুইকে নেওয়ার জন্য। তখন আমি। অগ্নি কপাল কুঁচকে বলে, তখন আমি কি? ইয়ানা, তখন পিছনে গিয়ে একটা ছুরি নিয়ে ওদের ভবিষ্যতের মাঝ বরাবর কূপ বসায়। মুহূর্তেই ওরা লুটিয়ে পড়ে। ওই ঘটনার পর থেকে কাউকে থামাতে গেলে আমি সেই ট্রিপস লাগাই। অগ্নি হালকা কাশি দিয়ে বলে, হ্যাঁ সেটা আমি ভালো করেই জানি।
ইয়ানা মুচকি হাসি দিয়ে আবার বলা শুরু করে। পুরো গ্রাম হাহাকার লেগে যায়। পুলিশরা যেন থেকে ও নেই। মায়েদের কান্না আর আর্তনাদ, পুরো গ্রাম দুঃখে ভারী হয়ে উঠে। আমি শুধু রাগে দুঃখে কান্না করতাম। সহ্য হচ্ছিল না আর এদের কষ্ট। নামাজের বিছানায় বসে হাজারটা অভিশাপ দিয়েছি। এই পরিস্থিতি দেখে আব্বু আমাদের ঢাকা নিয়ে চলে আসে। কারণ যে কোনো সময় আমাদের উপর অ্যাটাক করতে পারে। সবচেয়ে বড় কথা, আমি ওদের লোকদের আহত করেছি। পরে ঢাকা এসে শুনতে পারি মোট ৪০ জন শিশু তারা নিয়েছে। কিন্তু আল্লাহর এক রহমত ছিল। অন্য জেলার এক পুলিশ সুপার ছিল, যিনি পুরো জেলার প্রশাসক। উনি এই খবরটা জানতে পেরে আমাদের এখানে তদন্ত চালায়। সকল পুলিশদের বিরুদ্ধে অ্যাকশন নেই। উনি একা লড়েছেন ওনার ডিপার্টমেন্ট নিয়ে। নিজের জীবন বাজি রেখে সেই জানোয়ার মাফিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বলে না, সত্যের জয় হয়। আর হয়েছে ও। যেদিন বাচ্চাগুলোকে চীন পাচার করতে যাবে, ওই দিন পুলিশের সমস্ত ফোর্স নিয়ে এদের উপর অ্যাটাক করে। আর আল্লাহর রহমতে উদ্ধারও করে। কিছু বাচ্চা আহত হয়েছিল, তাদের চিকিৎসা দিয়ে আবার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। জানেন কেন তারা তাদের সন্তান ফিরে পেয়েছে? তাদের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, আর তাদের চোখের পানি জমিনে পৌঁছানোর আগেই পুলিশটাকে পাঠিয়ে দিয়েছেন এক রাশ মানবতা দিয়ে তাদের সাহায্য করার জন্য। শুনেছি পরে নাকি মাফিয়া নিজের গ্যাং নিয়ে পালিয়েছে। আর যেসব পুলিশ ওদের সাহায্য করেছিল ওদের জেল হয়। এই হলো আমার ঘৃণা করার প্রধান কারণ। ছোট বয়সেই এত জঘন্য সত্যের শিকার হয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছে, অনেক মা বোন দর্শনের শিকারও হয়েছে। তাদের সম্ভ্রমহানি করে, তাদের ওই বুক খালি করে তাদের একমাত্র সম্পদ কেড়ে নিয়েছে। এইবার ভাবেন কত বড় নরপশু ওরা। ওদের ঘৃণা করার মনে হয় এর চেয়ে বড় কারণ থাকার দরকার নেই। অগ্নি ইয়ানার চোখে মুখে গভীর দৃষ্টি ফেলে বলে, সবাই এমন হয় না। ইয়ানা মেকি হাসি দিয়ে বলে, কি যায় আসে সবাইকে দিয়ে? যারা অন্যায় করে তাদেরকেই তো মাফিয়া বলে। এখন সে শুধু দর্শন করতে হবে, তার তো কোনো মানে নেই। খারাপ খারাপ ওই হয়। অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে বলে, বুঝলাম। অনেক সাফার করেছেন আপনি ম্যাডাম। তবে ঘৃণার পরিমাণটা কষ্ট করে কমিয়ে নিয়েন, কারণ সবাই এক হয় না। অনেকে সমাজের কিট ধ্বংস করতে নিজেকে মাফিয়া হিসেবে ঘরে তুলে। ইয়ানা শান্তভাবে অগ্নির কথা শুনে। একসময় অগ্নি কোনো ফোন পেয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিজ দায়িত্বে পড়ো। জানালার পর্দা অল্প বাতাসে দুলছে, অথচ ঘরের ভিতরে হাওয়া নেই। দেয়ালের গায়ে রক্তের ছিটে শুকিয়ে গা বাদামি হয়ে গেছে, যেন কেউ তুলি দিয়ে আঁকিয়েছে। মেঝেতে পড়ে থাকা কাচের গ্লাস ভেঙে ছড়িয়ে আছে, আর তার পাশে লটিয়ে পড়া ব্যক্তিটি। অগ্নি লোকটার সামনে গিয়ে বসে বিরক্তি নিয়ে বলে, তোর জন্য ভালোভাবে বউয়ের সাথে প্রেমটা ও করতে পারলাম না। ফোনের জ্বালাই চলে আসত হলো। এইবার বল তোকে কি করি? লোকটা জানে তার সময় ঘনিয়ে এসেছে, কারণ অগ্নি চৌধুরীর গুহায় আছে সে। এক সিংহের গুহায়, যে তাকে নরকেময় মৃত্যু দিবে। লোকটার ভিতরে ভয়ে আতঙ্ক, কলিজা ছিঁড়ে যাচ্ছে। কিন্তু উপরে একদম শান্ত হয়ে বসে আছে। অগ্নি ঠান্ডা চোখে পর্যবেক্ষণ করে একটা পাত্র এনে তার চোখের সামনে ধরে। লোকটা বাজে কিছুর গন্ধ পেয়ে নাক ছিটকিয়ে পাত্রের দিকে তাকায়। তাকিয়ে দেখে রক্তের মতো লাল, তবে এখন কালচে হয়ে আছে। অন্য হাতে গলিত মাংস। অগ্নি লোকটার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, নে তাড়াতাড়ি এই দুর্গন্ধময় রক্তটা পান কর। বলেছিলি না তুই আমার বুকে কাছে পেলে ছিঁড়ে খাবি? এই নে, এই কুকুরের রক্তটা খা। আর হ্যাঁ, এই রক্ত বিগত 15 দিন ছিল। রক্তের দুর্গন্ধে সবাই নাক চেপে ধরেছে। সবাই যেন মুখ ফিরিয়ে নিয়েছে। টেবিলের উপর রাখা ঘড়ি থেমে আছে, রাত ঠিক 8:01। কিন্তু অগ্নি শান্ত মুখে মাস্ক পরিধান করা। অরিফ চোখ উল্টিয়ে অন্যদিকে তাকিয়ে যায়। এই দিকে তাকালে নির্ঘাত বমি করবে। লোকটা অগ্নির দিকে না তাকিয়ে বলে, পাগল হয়ে গিয়েছেন আপনি? এইসব কেউ খায়? অগ্নি পাত্রের দিকে তাকিয়ে বলে, এইটা আমার বউয়ের থেকে বেশি মজা। কুকুরের রক্ত যেটা তোর উপযুক্ত। লোকটা অগ্নির দিকে এইবার ক্ষমা চেয়ে আতঙ্ক সুরে বলে, আমাকে ক্ষমা করে দিন স্যার। ভুল জায়গায় কাজ করেছি। আমি সামান্য চাকর মাত্র। লোকটার কথা শুনে অগ্নি উচ্চস্বরে হেসে উঠে। এমন রহস্যময় হাসির শব্দ টর্চার সেলের আবদ্ধ রুমে ধাক্কা খেয়ে ফিরে আসে। অগ্নি ঘাড় কাত করে ঠান্ডা কণ্ঠে বলে, খেয়ে নিবি নাকি এর চেয়ে খারাপ কিছু এনে দিব? কত বড় কলিজা তোর ভাবা যায়? আমার বউ জানা সত্ত্বে ও হাত বাড়িয়েছিস।
তোর স্যারকে আমি দেখে নিব আগে তোকে দেখি। লোকটা মাথা নাড়িয়ে নাক মুখ কুচকে বারবার না করছে অগ্নিকুকুরের দুর্গন্ধে রক্তটা ওর মুখে দিয়ে দেই। লোকটা বমি করে সব বের করতে নিবে এমন সময় এক কোপে দেহ থেকে মাথা আলাদা করে ফেলে। একদম নিখুঁতভাবে যেন কোনো আর্ট। রক্তে পুরো মেঝে লাল হয়ে যায়। কিন্তু এইটুকুতে অগ্নির মনে শান্ত আসেনি, ক্রোধে ওর পুরো শরীর কাঁপছে। অতিরিক্ত রাগে হাতে থাকা দা দিয়ে লোকটার দেহ কোপাতে থাকে। যেন কোনো কাঁচা মরিচ কাটছে। যখন দেহ ছিন্ন বিচ্ছন্ন হয়ে যায় তখন অগ্নিদাটা রেখে চেয়ারে বসে শান্তভাবে শ্বাস নেই। এরপর গার্ডের উদ্দেশ্যে বলে, এই জানোয়ারটাকে পরিষ্কার কর। এক ফোঁটা রক্তও যাতে না থাকে। এরপর আরিফের দিকে তাকিয়ে বলে, গাড়ি বের কর, দ্রুত শাওয়ার নিতে হবে। ওর রক্ত শরীরে লেগে গেছে। আরিফা, জি ভাই। অগ্নিশান্ত দৃষ্টিতে বীর করে বলে, আমার বউয়ের দিকে তাকালে তাকে আমি জাহান্নামের নমুনা দেখিয়ে আনব। জীবন ও আমার। আর আমি আমার জীবনের উপর বদকলঙ্কের কালিমা লাগতে দিব না। চলবে? অনুভবে তুমি সিজান 2। লেখনীতে লিজামনি। পর্ব 25। মাথায় হাত দিয়ে একের পর এক পায়চারি করছে রায়হান। হিংস্র বাঘের মতো ফুসফুস করছে। এরপর হুঙ্কার দিয়ে বলে, তোদেরকে কে বলেছিল অগ্নি চৌধুরীর বুকে বন্দি করতিসু বাচ্চারা? আমি বলে দিয়েছিলাম না আমাকে ফোন দিয়ে জানাতে? শুধু ভয় দেখানোর জন্য বলেছিলাম, বন্ধ করার জন্য নয়। রায়হানের হুঙ্কারে একজন গার্ড নতমস্তিষ্কে বলে, স্যার আপনাকে ফোন দিয়েছিল সিনিয়র। বাট আপনি ফোন তোলেননি। তাই উনি ওকে বন্দি করেছে। অগ্নি চৌধুরীর বউয়ের সাথে আরেকটা মেয়ে ছিল। অগ্নি চৌধুরীর বউয়ের হেব্বি তেজ। সিনিয়রকে আক্রমণ করে বাহিরে চলে আসে। আমরা ধরার আগেই দেখি অগ্নি চৌধুরী গেইডের সামনে। আমরা পালিয়ে আসলে ও সিনিয়র রেহাই পায়নি। মনে হয় এতক্ষণে সিনিয়রকে মেরে দিয়েছে। লোকটার কথা শুনে রায়হান বিকিত হাসি দিয়ে দাঁড়ায়। এরপর কাছে এসে বলে, যখন সিনিয়র মরেছে তখন তোরা বেঁচে আছিস কেন? পরপর 5টা লোকের পেটে চেপে ধরে শুট করে। লোকগুলো চিৎকার দেওয়ার ও সুযোগ হয়নি তার আগেই ঢলে পড়ে। পুরো সাদা টাইলস লাল হয়ে যায় রক্তের স্রোতে। রায়হান বন্দুকটা নিজের প্যান্টের পকেটে পুনরায় গুজে দিয়ে রেগে বলে, যখন মাথায় ঘিলু নেই তখন বেঁচে থাকার ও দরকার নেই সব অকাজের। এখন অগ্নি চৌধুরীর টার্গেটে থাকব আমি সব সময়। তোদেরকে বলেছিল এইসব করতে সুযোগ বুঝে আমি ওর বউয়ের বিনাশ করতাম। এমন বিনাশ যাতে অগ্নি চৌধুরীর অহংকার আর মর্যাদা চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে। থুবরে পড়ে মাটিতে ওর মুখ। খুব পজেসিভ তুই বু নিয়ে, তাই না একটা মশাও বসতে পারে না গায়ে তুই ছেদ করে উঠিস। তোর এই পজেসিভ আমিই ভাঙব। এরপর রায়হান এক বিকিত হাসিতে ফেটে পড়ে। ওয়াইনের বোতল খুলে একজনকে ইশারা দিয়ে বলে, একটা মেয়ে পাঠিয়ে দে রুমে। কিছুক্ষণ ফুর্তি করি মনের আনন্দে। রায়হান ওয়াইনের গ্লাস নিয়ে রুমে যায়। যাওয়ার কিছুক্ষণ পর ওই একটা মেয়ে ঢুকে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে। এরপর শুরু হয় নিষিদ্ধ পাপযুক্ত এক আদিম খেলা। কেটে যায় 20 দিন। ইয়ানা শাওয়ার শেষ করে গিয়ে খাটের কিনারায় হাঁটু ভাঁজ করে বসে। ফুরফুরে মেজাজে চুলগুলো শুকাতে থাকে। চুল শুকানো শেষ হলে খাট থেকে নেমে জানালার পর্দাগুলো সরিয়ে দেয়। এরপর গুনগুন করে গান গেয়ে কাবার্ডের কাছে যায়। কারবাট খুলে একটা কালো রঙের বক্স বের করে মুচকি হাসি দেই। সকালে অগ্নি ইয়ানাকে এই বক্সটা হাতে দিয়ে বলেছিল, এইটা তোমার গু। ইয়ানা বক্সটা নিয়ে পুনরায় গিয়ে খাটে বসে। ভিতরে মনে হচ্ছে অনুভূতির হাজারো প্রজাপতি উড়াউড়ি করছে। কাপা কাপা হাতে বক্সটা খুলে দেখে একটা পাতলা শাড়ি। ইয়ানা শাড়ি দেখে চোখ বড় বড় করে ফেলে। এই লোক এইসব কি শাড়ি এনেছে? পাতলার তো একটা লিমিট থাকে, কিন্তু এইটা তো লিমিট ছাড়া পাতলা। পরার চেয়ে না পরাই ভালো, শরীর সব ভাঁজ যখন বুঝা যাবে। ইয়ানা শাড়িটা হাতে নিয়ে পুরো রুম ঘুরতে থাকে। একবার এই পাশ যাচ্ছে, আরেকবার ওই পাশ। ছিহহ, এইসব শাড়ি পরার কথা উনি আমাকে বলে গিয়েছেন। আমি তো এইটা জীবনে ও পরব না। ইয়ানা বীর করে খাটে গিয়ে পুনরায় বসে। এরপর বাঁকা চোখে একবার শাড়িটার দিকে তাকায়। কিছুক্ষণ ভাবার পর হঠাৎ কিছু একটা মনে পড়তেই ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে একটা ডায়েরি বের করে। পৃষ্ঠা উল্টাতেই সেই কাঙ্ক্ষিত তারিখটা ভেসে উঠে 2-3 ফেব্রুয়ারি। ইয়ানা স্তব্ধ হয়ে একবার শাড়ির দিকে তাকাচ্ছে, আবার তারিখটার দিকে। খুশিতে চোখ দুটি পানির মাধ্যমে চিকচিক করছে। যে কোনো সময় নোনা জল গড়িয়ে পড়বে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি। মনে হচ্ছে কাল ওই এই দিনটা ছিল, অথচ
অনেক দিন পেরিয়ে গেছে। রাতটা ছিল অদ্ভুত রকমের নীরব। লাইটগুলো হালকা ঝাপসা হয়ে আছে। ঘরের বাতাসে ভেসেছিল সাদা চন্দন ধূপের মৃদু গন্ধ। জানালা দিয়ে ফিসফিস করে ঢুকছিল ঠান্ডা হাওয়া, পর্দা দুলছিল ধীরে ধীরে। চারদিকে সাদা পর্দাগুলো যেন এক সুন্দর মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য স্তব্ধ হয়ে রয়েছে। রুমের ঝলমলে আলো, চারদিকে ঠান্ডা বাতাসের মিষ্টি গন্ধ এক অদ্ভুত সময়ের জানান দিচ্ছে। রাত 12টা বেজে 1 মিনিট। ঠিক তখন অগ্নি দরজা ঠেলে রুমে ঢুকে। রুমটা ছিল একদম শান্ত। ইয়ানাকে খুঁজার জন্য চারপাশে চোখ বুলাতেই আয়নার সামনে কাউকে দেখে স্তব্ধ হয়ে যায়। এগিয়ে যাওয়ার মতো শক্তি নেই, যেন পা থেমে গেল। আলো নরম, কিন্তু ঘরটায় এক স্বপ্নঘেরা স্নিগ্ধতা। আর ঠিক মাঝখানে আয়নার সামনে দাঁড়িয়ে ছিল ইয়ানা, পাতলা শিফনের শাড়িতে, যেটা তার ভেজা চুলের মতোই গা ছুঁয়ে নেমে গেছে। তার পিঠের কিছু অংশ খোলা, কোমর ভাঁজটা ঠিকঠাক শাড়ির আঁচলের নিচে লুকোচ্ছে না। আয়নার সামনে দাঁড়িয়ে ভয়ানক এক আবেদনময়ী নারী, যার সামান্য উপস্থিতি ওর রেগে ওঠা দাবানলকে এক নিমিষে গলিয়ে দেয়। তার রাগ, তার জেদ সবকিছু মুখ বুঝে সহ্য করতে পারে, যেখানে বাহিরের কেউ সামান্য উচ্চস্বরে হুঙ্কার কথা বলতে পারে না। আমি মানুষ মেরেছি। রক্তে ভিজে গেছে আমার হাত বহুবার। রক্ত দিয়ে আমি গোসল করেছি, লোকের কলিজা টেনে এনে হিংস্র প্রাণী দিয়ে খাইয়েছি। চামড়া ভেদ করে বিষাক্ত সূচ ঢুকিয়ে নরকময় কষ্ট দিয়েছি। কিন্তু এমন কোমল কিছু, এতটা শান্ত, এতটা হৃদয় কাঁপানো অনুভূতি আগে কখনো অনুভব করেনি, যতটা এই মেয়ের সংস্পর্শে আসলে অনুভব হয়। অগ্নির বুকের ভেতর হঠাৎ করে যেন কেঁপে উঠল কিছু। অগ্নি ধীর পায়ে এগিয়ে যেতে লাগল। যেন মনে হচ্ছে কেউ চুম্বকের মতো কেউ টেনে নিয়ে যাচ্ছে। রুমের ভিতরে কারোর উপস্থিতি টের পেয়ে ইয়ানা সেই দিকে লক্ষ্য রাখে। মুহূর্তেই থরথর করে কেঁপে উঠে ছোট দেহখানা। লজ্জায় মাথা নিচে করে নিজের শরীর ডাকতে থাকে পড়ে থাকা আঁচল দিয়ে। অগ্নি থামে একদম ইয়ানার সামনে এসে। ইয়ানা লজ্জায় নত মস্তিষ্ক হয়ে আছে। ইচ্ছে করছে দৌড়ে কোথাও পালিয়ে যেতে। এতক্ষণ বিন্দুমাত্র ও লজ্জা বা খারাপ লাগেনি। মনে হচ্ছিল সবকিছু সামলে নিবে। কিন্তু এখন মনে হচ্ছে নিঃশ্বাস নিতে ও কষ্ট হচ্ছে। লোকটার গভীর চাহনি ইয়ানা উপলব্ধি করতে পারছে, তবে সে তাকাতে পারছে না। হারিয়ে যেতে পারছে না সেই চাহনিতে। লজ্জা নামক এক লক্ষণরেখা তাকে আটকে দিচ্ছে। ইয়ানা পায়ের নখ দিয়ে মেঝেতে ভালোভাবে খামচে ধরে। মনে হচ্ছে এখন সে পড়ে যাবে। অগ্নিশীতল চাহনিতে ইয়ানার পুরো অস্তিত্বে চোখ বোলায়। পায়ের দিকে চোখ যেতেই ঠোঁট চেপে হাসে। অগ্নি ইয়ানার এত লজ্জায় রক্তিম হওয়া মুখ দেখে বলে, এত লজ্জা কেন পাচ্ছ আমি তোমাকে সুন্দর লাগছে না ইয়ানা? ইয়ানা চট করে মুখ তোলে তাকায়। মুখ থেকে যেন রক্ত সরে যাচ্ছে। এতক্ষণ ধরে সাজার এই প্রতিদান দিল তাকে? কি বলল তাকে সুন্দর লাগছে না? কথাটা বলতে গিয়ে মুখে আটকাল না। একবার ও মনে হল না আমি কষ্ট পাব? মনে করবে কেন, উনি তো আমাকে ভালোবাসেন না। ইয়ানা চলে যেতে নিবে ঠিক তখন অগ্নি বলে উঠে, বরং তার চেয়েও বেশি লাগছে। সুন্দর কথাটা সাধারণ মেয়েদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, কিন্তু তুমি আমার চোখে, আমার কাছে এক অসাধারণ আবেদনময়ী নারী, যার সৌন্দর্যের ব্যাখ্যা আমি কোনো দিন দিতে পারব না। ইয়ানা থমকায়। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। সুন্দর না বলে ও এত নিখুঁতভাবে কারোর প্রশংসা করা যায়? কিন্তু করেছেন তো। উনি করেছেন আমাকে, যার অস্তিত্ব ছাড়া আমি দিশেহারা হয়ে পড়ি। যার রাগ, যার জেদ, যার ধমক, যার দেওয়া ভালোবাসা নামক নরম অত্যাচার এক গভীরভাবে টেনে নিয়ে যায় আমাকে। যার উপস্থিতি ছাড়া নিঃশ্বাস নিতে ও কষ্ট হয়। যার মিষ্টি সোহাগ আর আলিঙ্গনে হারিয়ে যায় এক অদ্ভুত জগতে। আচ্ছা, লোকটাকে ছাড়া কি আমি কোনোদিন বাঁচতে পারব? কোনোদিনও না। যদি বলা হয় পুরো পৃথিবী চাও নাকি অগ্নি চৌধুরীকে, তাহলে আমি বলব এই পুরুষটার কথা, যে আমাকে থাপ্পড় দেই, ধমক দেই, আবার ভালোবেসে কাছে টেনে নেই। যার ব্যক্তিত্ব খুব সুন্দর ও ভালো। অগ্নি ইয়ানার মুখের দিকে তাকায়। ইয়ানা এখন মাথা নিচু করে আছে। অগ্নি মোহিত কণ্ঠে বলে, তাকাও আমার দিকে। অগ্নির কথা মৃদু কেঁপে উঠে। ইয়ানা তাকাই না। অগ্নির কপাল কুঁচকে আসে। মুখটা কিছুটা গম্ভীর রূপ ধারণ করে। সামান্য গম্ভীরতা নিয়ে বলে, তাকাতে বলেছি আমি ইয়ানা। তাকাও আমার দিকে। ইয়ানা মাথা দিয়ে না করে। অগ্নি আগের ন্যায় কণ্ঠে বলে, অগ্নি, দেখব। ইয়ানা চোখ মুখ খিচে অগ্নির দিকে তাকায়। তবে চোখ বন্ধ এখনো।
অগ্নির শীতল হাতের স্পর্শ ইয়ানার দুই গালে ছোঁয়ায়। চিরচেনা হাতের স্পর্শ পেয়ে ইয়ানা চোখ খোলে। অগ্নি থমকায় এই ধ্বংসাত্মক চোখে। এরপর পুরো মুখে নজর দেই। যেই মুখে ছিল না কোনো সাজ, ছিল না কোনো কিছু। চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপ বাম। ভেজা চুলের সঙ্গে মিশে থাকা তাজা সাবানের মৃদু গন্ধ, শরীরের নরম উষ্ণতার ঘ্রাণ ইয়ানার শরীর থেকে ছড়িয়ে পড়ছিল। তা এমনই এক নেশা ছড়াচ্ছিল যেন চেতনাকে ধীরে ধীরে মুছে দিচ্ছে। অগ্নি ইয়ানার আঁচলটা মাথায় দিয়ে বলে, তুমি তো আগেও আমার ছিলে ইয়ানা। কিন্তু আজ মনে হচ্ছে তোমাকে নতুন করে চেনা দরকার। মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত। কিন্তু সেটা ধীরে ধীরে, আদরে, আবেগে। ইয়ানা লজ্জায় মাথা আর ও নুয়ে ফেলে। ইয়ানা অগ্নির দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ আপনাকে এই তারিখটার কথা মনে রাখার জন্য। ঠিক 12টার পর থেকে এই তারিখটাই আমি আপনার সাথে 3 কবুল বলে জীবন বেঁধেছিলাম। অগ্নি হালকা হাসি দিয়ে বলে, মনে আমারও ছিল না ইউবি, তারা মনে করিয়েছে। ইউনো শুধু আজকের তারিখটা স্পেশাল নয় আমার জন্য, তুমি প্রতি তারিখেই স্পেশাল। ইয়ানা, আপনার মনে ছিল না? স্পেশাল না হলে শাড়ি এনেছেন কেন? অগ্নি ইয়ানার উন্মুক্ত কোমরে হাত রেখে নিজের কাছে নিয়ে এসে বলে, ইউবি, তারা জোর করে আনিয়েছে ঠিক, বাট আমি ইচ্ছে করেই এনেছি। বিশ্বাস করো, নিজের পছন্দমতো এনেছি, কিন্তু এইটা যে উন্মুক্ত সেটা জানা ছিল না। জান। ইয়ানার কিছুটা খারাপ লাগল। উনি তারিখটা মনে রাখেননি, অন্য কেউ মনে করিয়ে দিয়েছে। ইয়ানার মুখে তিক্ততা দেখে অগ্নি নিজের বাম হাত দিয়ে ড্রয়ার থেকে একটা চ্যাপ্টা বক্স বের করে। ইয়ানা বক্সটার দিকে তাকায়। অনেক সুন্দর পাথর দিয়ে খোদাই করা। বক্সটার গায়ে ক্ষুদ্র পাথর দিয়ে দ্য হেরিটেজ এন্ড ব্লুম নেকলেস লিখা। ইয়ানা বক্স দেখে কপাল কুঁচকে ফেলে। অগ্নি বক্সটা খুলতেই মনে হচ্ছে এক ফালি আলোর কণা এখান থেকে বের হয়েছে। চাঁদের মতো চিকচিক কিরছিল হিরেগুলো। নেকলেসটার মধ্যে কি আইগু আর ও অক্ষর দুইটিকে ভালোবাসার এক মূর্ত প্রতীক মনে হচ্ছিল। অগ্নি আলতো করে নেকলেসটা নিয়ে এক হাতে ইয়ানার পিঠ থেকে চুল সরিয়ে দেয়। অগ্নির স্পর্শে হালকা কেঁপে উঠে। অগ্নি নিজের হাতে ইয়ানার গলায় নেকলেসটা পরিয়ে দেয়। এরপর গলার নিচে শক্ত করে চুমু খেয়ে বলে, আমার দেওয়া প্রথম উপহার, এইটা তোমার জন্য বউ। অগ্নির এত সান্নিধ্য ইয়ানা ভরকে যায়। সে এখনও স্তব্ধ হয়ে আছে। নেকলেসটা দেখে মনে হচ্ছে প্রচুর দামি তার ভাবনার ও বাহিরে। দাম কি জিজ্ঞাসা করব? না, এটা ঠিক না। উপহারের মূল্য জিজ্ঞাসা করা একদম অনুচিত। ইয়ানার ভাবনার মাঝে এক অদ্ভুত কথা ওর কানে প্রবেশ করে। মুহূর্তেই ওর শরীরে এক হিম শীতল বাতাস প্রবাহিত হতে থাকে। লজ্জায় আড়ষ্ট হয়ে যায় মেয়েটি। আমার চোখের ভাষা, আমার হৃদস্পন্দন, আমার গভীর নিঃশ্বাস কি তুমি বুঝতে পারছ? তুমি কি বুঝতে পারছ আমি এই মুহূর্তে কি চাচ্ছি? ইয়ানা বাকহীন হয়ে পড়ে। লজ্জায় অগ্নির বুকে মুখে গুজে ফেলে। ইয়ানার সম্মতি দেখে অগ্নি বাঁকা হেসে বলে, সহ্য করতে পারবে তো? নাকি আগের বারের মতো 1 মাস অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে? ইয়ানা মিহি সুরে বলে, অসুস্থ হলেই বা কি? আপনি আছেন তো 3 দিন নির্ঘুম রাত কাটিয়ে আমাকে সেবা করার জন্য। আপনার ক্ষত আপনি নিজেই সারাবেন, তাতে আমার কি? অগ্নি ইয়ানাকে কোলে তোলা নিয়ে বলে, তাই? ওকে ম্যাডাম, তাহলে সহ্য করে নিন আবার ও সেই মিষ্টি অত্যাচার। ইয়ানা অগ্নির বুকে মুখ গুজে। অগ্নি আলতো হাতে ইয়ানাকে বিছানায় শুইয়ে দেয়। এরপর কপালে এক শক্ত চুম্বন করে। ধীরে ধীরে এক উন্মাদ প্রেমিক বা এক উন্মাদ স্বামী হতে থাকে। ধীরে ধীরে অগ্নির বর্বরতা ইয়ানার ছোট কোমল শরীরটার উপর জাহির করতে থাকে। ইয়ানার কষ্ট হলেও বরণ করে নিল এত কঠিন ক্ষত বিক্ষত হওয়া কঠিন ভালোবাসাকে। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই অগ্নি চোখ খিচে ফেলে। এরপর ঘুম ঘুম ঘোর লাগা কণ্ঠে বলে, ইয়ানা, পর্দাটা লাগিয়ে দাও। আলো এসে চোখে পড়ছে। ইয়ানা অগ্নির কাছে এসে বলে, উঠুন তাড়াতাড়ি, 9টা বাজে। জিমে তো যাননি, অফিসে তো যেতে হবে নাকি? অগ্নি চোখ বন্ধ করে রেখেই বলে, ওহুম, যান, আরেকটু ঘুমাই। সারারাত ঘুমাতে পারিনি, এখন একটু না ঘুমালে কাজে মনোযোগ দিতে পারব না। অগ্নির এমন নেশালো ঠান্ডা কণ্ঠ শুনে ইয়ানা বিড়বিড় করে বলে, কথা বলছে কিভাবে দেখো? মনে হচ্ছে একদম সদ্য জন্ম নেওয়া নাদান বাচ্চা। আর উনার ভালোবাসা দাঁড়ালো অস্ত্রের মতো। উফ আল্লাহ, পুরো শরীর ব্যথা করছে। কোনো সময় জানি আমি নিজেই মাথা ঘুরে পড়ে যায়। ইয়ানা নিজের কথা রেখে খাটের পাশে গিয়ে দাঁড়ায়। এরপর অগ্নির কাছে গিয়ে হাতে ধরে টান দেয়। কিন্তু এক চুল ও নাড়াতে পারেনি।
অগ্নি চোখ খোলে ইয়ানার দিকে তাকায়। এরপর হেঁচকা টানে বিছানায় ফেলে দেয়। ইয়ানা টাল সামলাতে না পড়ে যায়। পুরো বেড নরম, তাই ব্যথা লাগার কথা না। কিন্তু অগ্নি এইভাবে টান দেওয়াতে ব্যথাতুর হাতে আর ও ব্যথা পায়। ইয়ানা সামান্য মৃদু আর্তনাদ করে উঠে। অগ্নি বিরক্তি নিয়ে ইয়ানার দিকে তাকিয়ে হাত দুটি চেপে ধরে বলে, সমস্যা কি তোমার? বলছি না ঘুমাতে দাও, এইভাবে বিরক্তি করছো কেন? ইয়ানা অগ্নিকে উপর থেকে সরিয়ে নিতে নিতে উত্তর দেই, 9টা বেজে গেছে, তাই ডাকছিলাম। নিজের দায়িত্ব বলে তো একটা কথা আছে। পরে বলবেন কেন ডাকিনি। অগ্নি ইয়ানার কথা শুনে চুলে হাত দিয়ে বলে, তোমার চুল ভেজা না কেন? ইয়ানা, শুকিয়ে গেছে। আমি কি এখন শাওয়ার নিয়েছি নাকি আজব? আমি নামাজ পড়েছি, সকালের স্নিগ্ধ বাতাস গায়ে লাগিয়েছি, এরপর আপনাকে ডাকতে এসেছি। অগ্নি বিরক্তি নিয়ে বলে, তাই বলে তুমি চুল শুকিয়ে ফেলবে? ভেজা ভেজা চুলে এসে আমাকে মিষ্টি সোহাগে ডাক দিবে, তবেই না আমি উঠব। কিন্তু তুমি তো টানাটানি শুরু করেছ, তাও আবার চুল শুকিয়ে এসে। ইয়ানা অগ্নিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে উঠে বসে বলে, সরেন তো, এইসব ন্যাকামো আমি করতে পারব না। শাওয়ার নিন, গিয়ে আগে যান। অগ্নি ইয়ানার কথায় ঠোঁট বাঁকিয়ে হাসে। এরপর ইয়ানার উদ্দেশ্যে বলে, হ্যাঁ, উন্মুক্ত পাতলা শাড়ি পরে কন্ট্রোললেস করতে পারো, বাট মিষ্টি সোহাগে ডাকতে তোমার ন্যাকা লাগে। সেই ইয়ানা বেশ বুঝতে পেরেছে লোকটা তাকে খোঁচানোর জন্য এই কথাগুলো বলছে। শুধু আজ না, এইটা উনার সব সময়ের কাজ। উনি সব কিছু করবে, আবার উনিই খোঁচাবে। নির্লজ্জ লোক একটা। ইয়ানা রেগে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ইয়ানা, তুমি কিন্তু আগের মতো এখন আর নেই। ইয়ানা থামকে যায়। আগের মতো নেই মানে উনি কি বুঝাতে চেয়েছে? ইয়ানা বদলে গেছে নাকি অন্য কিছু? ইয়ানা পিছন ফিরে অগ্নির দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, মানে কি বলতে চাইছেন আপনি? অগ্নি গম্ভীর ভাবটা সরিয়ে বলে, মানে এই যে তোমার লজ্জা মাখা মুখটা আজ সকাল থেকে আর নেই। আগে লজ্জা রাঙ্গা রক্তিম মুখটা নিয়ে আমার সামনে এসে দাঁড়াতে। ইভেন দাঁড়াতেও না, তাকাতে না পর্যন্ত। আজ কিন্তু সেই ইয়ানা নেই। লজ্জা না রেখে কর্তব্যপরায়ণ স্ত্রী হয়ে নিজের দায়িত্ব পালন করতে এসেছ। কেন? কেন? এমন কেন হয়েছে? আমি তো কাল রাতে কিছুই করিনি যে তোমার লজ্জা ভাঙ্গবে। এমন হয়েছে কেন জান? অগ্নির কথা শুনে ইয়ানা কটমট চোখে তাকাই। যতই চাচ্ছে নিজেকে স্বাভাবিক করে মানিয়ে নিতে, এতেই এই লোকের এলার্জি শুরু হয়েছে। ইয়ানা ডিভানের উপর থেকে এক বালিশ নিয়ে অগ্নির দিকে ছুঁড়ে মেরে বলে, নির্লজ্জ লোক, মুখে কষ্টিপ মেরে রাখুন। এরপর ইয়ানা এক মুহূর্ত না দাঁড়িয়ে বড় বড় পা ফেলে রুম ত্যাগ করে নিচে চলে যায়। ইয়ানার যাওয়ার দিকে তাকিয়ে অগ্নি হালকা হাসে। ইয়ানাকে এইভাবে নামতে দেখে কাজের আন্টি জিজ্ঞাসা করে, কি হয়েছে মামুনি, আপনি এইভাবে আসছেন কেন? কিছু কি হয়েছে? ইয়ানা নিজেকে ঠিক করে ভালো করে মাথায় উড়োনা পেঁচিয়ে নেই। ফুল হাতার জামা পরেছে। কেউ যদি এইসব দাগ দেখে তাহলে ইজ্জত শেষ। ইয়ানা মহিলাটির দিকে তাকিয়ে আমতা আমতা করে মেকি হাসি দিয়ে বলে, না আন্টি, কিছু হয়নি। আপনি খাবারটা রেডি করুন, উনি কিছুক্ষণের মধ্যেই নিচে নামছে। এইদিকে অগ্নি খাট থেকে নেমে গম্ভীর হয়ে দাঁড়ায়। মোবাইলে কারোর নাম্বার ডায়াল করে বলে, রায়হানের খবর পেয়েছিস? ওই পাশে না, ও মেবি কোনো গুহায় লুকিয়ে আছে। শুনেছি দেশের বাহিরে গেছে, 1 মাস পরে ফিরবে। ইয়ানা ওর টার্গেট তোকে শেষ করার জন্য। তাই ইয়ানাকে সাবধানে রাখিস অগ্নি। অগ্নি তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, যতক্ষণ পর্যন্ত আমার কলিজায় কেউ আঘাত করতে পারছে ঠিক ততক্ষণ ইয়ানার শরীরে কেউ স্পর্শ করতে পারবে না। আর শুন, ও দেশে আসবে আর ও 1 মাস পর। তাই তো ইউভি? হ্যাঁ। অগ্নি রহস্যময় হাসি দিয়ে বলে, তাহলেই তো খেলা শুরু। ও আসবে আর আমি উধাও হব। ও আসলে খবর ছড়িয়ে দে। আমি কাজের জন্য কিছুদিনের জন্য বাহিরে গিয়েছি। ইয়ানা একা বাড়িতে। ইউবি অবাক হয়ে বলে, হোয়াট, পাগল হয়ে গিয়েছিস তুই অগ্নি? ইয়ানাকে বাড়িতে একা রেখে যাবি? যত হাজার হাজার গার্ড থাকুক, তুই ছাড়া তবুও একটা ভয় আছে। অগ্নি কিছুটা বিরক্তি নিয়ে বলে, চুপ, কত তোর টেপ রেকর্ড? আমাকে তোর বলদ মনে হয় আহাম্মক? আমি জাস্ট ভুয়া খবর ছড়াতে বলছি, বাট বাস্তবে আমি আমার বউয়ের কাছেই থাকব। রায়হান আমার অনুপস্থিতিতে ইয়ানার ক্ষতি করতে আসবে। তখন ওই তো শুরু হবে আসল খেলা। অগ্নির কথা বুঝতে পেরে ইউবি সম্মতি জানাই।
অগ্নি ফোন কেটে দিয়ে সামনের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেই। চলবে ইনশা আল্লাহ, কাল থেকে পর্বে টুইস্ট আসবে, তাই আজ ওদের খুনসুটি দিয়ে পর্বটা শেষ করলাম।